ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি যে আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটার প্রথম লেকচার 1 কভার করব। এই চ্যাপ্টারকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করছি, কারণ এখানে অ্যাকচুয়ালি টাইপ অনেকগুলো আছে, কিন্তু পরীক্ষায় আসার মতো টাইপ যদি বলি তাহলে সেটা আমাদের খুবই স্পেসিফিক ভাবে মার্ক করা সম্ভব। তো শুরুতে করা যাক যে আমাদের টোটাল টাইপ বা টপিক কি কি আছে। এখানে টাইপ বা টপিক কিন্তু অনেকগুলা, যেমন ধরো এখানে 12টা টাইপ বা টপিক আছে, কিন্তু যদি আমরা খেয়াল করি যে এই 12টার মধ্যে সবচেয়ে বেশি কোনটা আসে, ঘুরে ফিরে কয়েকটা। দেখো এই জায়গায় টোটাল একসাথে 3টা স্টার দেওয়া আছে। সো মেইন কথা হচ্ছে যে এখানে আমরা যে আপেক্ষিকতার বিষয়টা আর তার সাথে শক্তির যে বিষয়টা, এই দুটাকে আমরা মার্চ করার মাথায় রাখবো যে কিভাবে আগাইতে হয়। এটা কাজ করি, শুরু থেকে কি কি ইম্পর্টেন্ট বা কি কি জিনিস আছে সবগুলো সম্পর্কে একটা হালকা আইডিয়া দিয়ে যাই। প্রথমে আপেক্ষিকতার যে বিশেষ তত্ত্বের স্বীকার্য, এটার ভিতরে তোমরা অ্যাকচুয়ালি দেখবা যে গ্যালিলিও বা লরেঞ্জ রূপান্তর বলে কিছুটা ব্যাপার ছিল, বা সেগুলো কেন করলাম গ্যালিলিও আর তোমার হচ্ছে লরেঞ্জ। তো এই দুইজনের রূপান্তর সম্পর্কে আমরা জাস্ট ধারণা নিব জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এখান থেকে কোনো ম্যাথ বা কোনো কিছু আসে না, সো তোমার এখানে বেশি ডিপ লেভেলে যাওয়ার দরকার নাই। বা সুন্দর করে বলতে পারি মাইকেলসন মলির পরীক্ষার ফলাফল কি ছিল, এই ব্যাপারগুলো আমরা একবার ডিসকাস করে যাব। এরপরে এই সূত্রকে কাজে লাগায় আমরা মেইনলি এই 2, 3, 4 এই 3টা টপিককে আলোচনা করব, যে দৈর্ঘ্যের সংকোচন, ভরের পরিবর্তন, বা কালের দীর্ঘায়ন বা কালের সময়ক্ষেত্রে পরিবর্তন, এই 3টা কিভাবে প্রভাব ফেলে। তোমাকে যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাস্তব জীবনে কেন আমরা এগুলো খুব বেশি একটা চোখে দেখি না। তার রিজনটা হচ্ছে গ্যালিলিও আর লরেঞ্জ রূপান্তরের মধ্যে ব্যাখ্যা দেওয়া ছিল। কোন বস্তুর বেগ যদি আলোর বেগের সাথে তুলনাযোগ্য হয়ে যায়, অবশ্যই বেগকে আলোর বেগ থেকে ছোট হইতে হবে, সে ঠিক আছে। কিন্তু যদি ওই বস্তুর বেগটা আলোর বেগ থেকে মারাত্মক রকমের ছোট হয়, তাহলে আসলে আধুনিক পদার্থবিজ্ঞানের কোনো দরকারই পড়বে না। সেখানে আমরা নরমাল গ্যালি রূপান্তর বা নিউটনের ফর্মুলা দিয়ে এই কাজগুলোকে করতে পারবো। কিন্তু যখনই কোনো বস্তুর বেগ আলোর বেগের সাথে তুলনাযোগ্য হয়ে যায়, যেমন ধরা যাক যে কোনো বস্তুর বেগ ধরলাম আমরা আলোর বেগের 60%, আলোর বেগের 60%, তাহলেই কিন্তু এই ক্ষেত্রে তার ভর, তার দৈর্ঘ্য বা তার ক্ষেত্রে সময়টা যেভাবে যাবে সেটা আর নরমাল সাথে ম্যাচ করবে না। সো এইখানেই সূত্রগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে অনেক ম্যাথ আছে। সো মেইনলি আমরা এই জায়গা থেকে প্রচুর পরিমাণের ম্যাথ সলভ করবো, এবং তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ম্যাথ অ্যাকচুয়ালি এই জায়গা থেকেই আসে, যে কাল, দৈর্ঘ্য এবং ভরের ক্ষেত্রে আপেক্ষিকতা কিভাবে কাজ করে। এখন তুমি যে অলরেডি বুঝে যাও কিভাবে ভর বা সময় চেঞ্জ হয়, তার সাথে তোমরা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ই সমান সমান এমসি স্কোয়ার ভর সূত্র সম্পর্ক, এই দুটাকে মিলাই দিয়ে ফার্দার আর ম্যাথ সলভ করতে পারবা। মানে চাইলে এখন আমরা যে কোনো পরিবর্তনের সাপেক্ষে তার এনার্জিকে বের করে আনতে পারবো। বেসিক্যালি ই সমান সমান এমসি স্কোয়ার দিয়ে বিশাল পরিমাণে প্রুফ করা যায় কমপ্লিকেট জিনিসপাতি, এগুলো আমরা দেখবো। ইভেন এই জায়গা থেকে রিটেন প্রবলেম বেশ ভালো পরিমাণে আসে, তাই আমরা ফোকাস রাখবো যে কিভাবে এনার্জিকে ইন্ট্রোডিউস করে দেওয়া যায় এই ভর, তারপরে সময় এবং দৈর্ঘ্য এদের ভিতরে, সেটাকে আমরা দেখবো। এবং ওটাকে মেইনলি আমরা রিটেন পরীক্ষার জন্য মাথায় রাখবো, কারণ ঢাকা ভার্সিটি পরীক্ষায় এই জায়গা থেকেই কয়েকবার রিটেন প্রবলেম চলে আসছে। তো তার মানে তোমার ক্ষেত্রেও এই জায়গা থেকে রিটেন প্রবলেম আসার সম্ভাবনা একটু হইলেও বেশি বাকিগুলোর কম্পেয়ারে। ঠিক আছে। আর ম্যাথ বলতে আমি অবভিয়াসলি মিন করছিলাম সকল ভার্সিটির জন্যই ম্যাথ, শুধু ঢাকা ভার্সিটি একার জন্য না। আচ্ছা, এরপরে যে পার্টগুলো আছে এখান থেকে আমরা সেটা সর্টিং করতে পারি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট। যেমন ডিরেক্টলি এমসিকিউ হওয়ার জন্য এক্স রে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে। আলোক তড়িৎ ক্রিয়া, এখান থেকে এমসিকিউ প্লাস হচ্ছে থিওরি, মানে তোমার ডিরেক্টলি জ্ঞানমূলক প্রশ্ন করার জন্য বেশ ভালো একটা জায়গা। দেখা যায় অনেকেই এইচএসসি লেভেলে এই জায়গাটা ওইভাবে পড়তে চায় না, বলে ভাই কনফিউশন লাগে, কিন্তু এখান থেকে আমাদের পড়া উচিত। কারণ থিওরি এমসিকিউ ভালো করে বুঝলেই এখান থেকে গ্রাফ বেসড কোনো প্রবলেম দিলেও তুমি মোটামুটি ঠিকঠাক মতো ডিসকাস করতে পারবা, বা কি কি করতে হবে তুমি বুঝতে পারবা। ফোটনের শক্তি নিয়ে অ্যাকচুয়ালি বদার না, তার কারণটা হচ্ছে এই জন্য যে আমরা অ্যাকচুয়ালি ফোটনের শক্তি বা ই সমান সমান এইচ এফ, এই রিলেটেড যত প্রবলেম আছে সেগুলো আমরা অন্যান্য চ্যাপ্টারে দেখে আসছি। যেমন ধরো নিউক্লিয়ার পদার্থবিদ্যা সেখানেও ছিল, ইভেন কেমিস্ট্রির মধ্যেও কিন্তু তুমি ই সমান এইচ এফ ইউজ করে আসছো। তাই এই ফোটনের শক্তি নিয়ে বেসিক কিছু ম্যাথই আসে। কি আর হবে, এইচ এফ এর জায়গায় এইচ সি বাই ল্যামডা দিয়ে ম্যাথ আসবে, বাট আসুক, এগুলো আমরা ইজিলি পারবো, অত প্রবলেম হয় না। ঝামেলা করে এই কনসেপচুয়াল জায়গাগুলোতে এসে।
ঠিক আছে? এবং এক্স-রেও ঠিক ঐরকমই একটা জিনিস। ডিরেক্টলি আমরা এমসিকিউ সলভ করে ফেলবো ম্যাথের মাধ্যমে। তো এগুলো আমরা ডিসকাস করে যাব এবং খেয়াল করে দেখো এই মোটামুটি এই জায়গাটা ৫, ৬, ৭ এই রেঞ্জের মধ্যেই কিন্তু সকল প্রশ্ন ঘোরাঘুরি করে। একদম 3 স্টার হয়ে বসে আছে। তুমি ভাবতে পারো ভাই তাহলে তো আপনাদের এই দৈর্ঘ্য, ভর, কাল, দীর্ঘণ কম ইম্পোর্টেন্ট হয়ে গেল। না, ব্যাপারটা এমন না। তুমি যখনই ভর বা শক্তি নিয়ে কথা বলতেছো, তোমাকে তো ভরের আপেক্ষিকতা বুঝাই লাগবে। এখন তুমি যদি দৈর্ঘ্যের পরিবর্তনই চিন্তা করতে না পারো, তুমি শক্তির মধ্যে যাবা কিভাবে? সো আল্টিমেটলি তোমার এই ২, ৩, ৪ আগে ভালো করে বুঝতে হবে। তারপরে ৫, ৬, ৭ এই টপিকটার সাথে ওকে মার্জ করতে হবে। মানে আমরা সবসময় করব কি? এই সূত্র ওই সূত্রকে মিলায় দেখব যে কিভাবে একটা থেকে আরেকটায় যাওয়া যায়। ঠিক আছে? আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যে বাকি ৪ টা আছে ৯, ১০, ১১, ১২ এই ৪ টার ক্ষেত্রে আসলে সেইভাবে প্রশ্ন আসে না বললেই চলে। তার মধ্যে আমাদের এই শর্ট সিলেবাস, লং সিলেবাস একটা ক্যাচার লাগছে। এইজন্য দেখা যায় অনেক ক্ষেত্রে টিচাররা এটাকে এড়ায় যান। আবার অনেক টিচাররা হয়তোবা ২ টা বা ১ টা প্রশ্ন দিয়ে দেন। তো এইজন্য আমরা এই পরবর্তী ৪ টা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য, কম্পটন ক্রিয়া, হাইজেনবার্গের অনিশ্চয় নীতি এবং কৃষ্ণবস্তুর বিকিরণ এটাকে জাস্ট আসলে সবগুলো মিলিয়ে 1 স্টার বললেই চলে। মানে জাস্ট একবার দেখে যাব, জাস্ট একবার রিভিশন দিয়ে যাব। কিন্তু এখান থেকে খুব বেশি কিছু আমরা আশা করব না। কারণ এখানে তো আমাদের এই শর্ট সিলেবাস আর লং সিলেবাসের কারণে এটা অনেকেই কোনো কিছু ডিসকাস করতে চান না বা এটা নিয়ে কোয়েশ্চেন করতেও চান না। এখন যে বলি যে কোনটার মধ্যে কি ছিল তোমরা অলরেডি নামের মধ্যেই বুঝে গেছো যে এই টপিকটা কি নিয়ে ডিসকাশন করতেছে। অন্য চ্যাপ্টার গুলোতে নাম থেকে খুব বেশি কিছু বোঝা যায় না, বাট এই চ্যাপ্টারের সুবিধা এটাই, নামটা নিজেই থিওরি। সো আলাদা করে বুঝায় বলতে হয় না যে আমি এখানে এক্স রে কি করব? এক্স রে। তো এটা কি জানো যে এক্স রে কেন কাজে লাগাই বা কি করতে হয়? ঠিক আছে? সো এখানে আরবি এতে মোটামুটি আমাদের হয়ে যাবে আশা করা যাচ্ছে। ঠিক আছে? তো সামনে আগাই। আজকের ক্লাসে আমরা যা ডিসকাস করব সেটা হচ্ছে ১ম আমাদের ৪ টা। মানে মেইনলি আমরা এখানে দৈর্ঘ্য, ভর এবং কালের যে আপেক্ষিকতা এই ৩ টা বিষয়কে ডিসকাস করব। এটা আমাদের মেইন ফোকাসে থাকবে। অর্থাৎ এনার্জি আসার আগে পর্যন্ত যে পার্ট গুলো আছে সেগুলো আমরা আজকে এখানে ডিসকাস করব এবং তার সাথে শুধু কিছু জ্ঞানমূলক প্রশ্নের জন্য আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য মানে বেসিক ইন্ট্রোডাকশন যেগুলো পরীক্ষার মাঝে মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন আকারে আসে বলতে হয়, তো একবার বলে যাব। ঠিক আছে? তো চলো সামনে যাই। বাট সামনে আগানোর আগে একটা কথা তোমাকে মনে করায় দেই যে দৈর্ঘ্য, ভর, কাল তুমি যে জিনিসটা চিন্তা করতেছো সেটা চিন্তা করার আগে এই মেকানিক্সটাকে একটু ভাঙা দরকার। আমরা যে বারবার আধুনিক বলতেছি এটার পিছনে মেইন প্রবলেমটা হচ্ছে যে আমরা ফিজিক্সকে বা মেকানিক্সকে ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে ভাগ করি এবং তারপরে আমরা এটাকে অ্যাডভান্স এর মধ্যে নিয়ে আসি। এখন অনেকে আসলে অ্যাডভান্স না বলে এটাকে মডার্ন বলে। মডার্ন ফিজিক্স বা মডার্ন মেকানিক্স। কারণটা কি? মানে এইভাবে আমার যাওয়ার দরকার কি ছিল? ক্লাসিক্যাল থেকে অ্যাডভান্স এর দিকে বা আমাদের মডার্ন এর দিকে? এটার রিজনটা ছিল যে নিউটন যখন তার ফর্মুলা গুলো F = ma এগুলো দিয়েছিলেন তার কিছু স্পেসিফিক কারণ ছিল বা স্পেসিফিক অ্যাসাম্পশন ছিল ওগুলাকে ধরে আগাইতে হবে। মানে সিম্পল এক্সাম্পল দেই। খুবই ক্ষুদ্র যদি হয় যেমন ধরো নিউট্রন, প্রোটন, খুবই বৃহৎ যদি হয় যেমন ধরো হচ্ছে বিভিন্ন গ্রহ, এই সকল ক্ষেত্রে কিন্তু নিউটনের সূত্র কার্যকর না। নিউটনের সূত্র কার্যকর যদি করতে হয় তোমাকে নরমাল বাস্তব জীবনের নরমাল বস্তু, নরমাল বেগ এগুলো ডিসকাস করতে হয়। তুমি কোনো স্পেসিফিক ভাবে চিন্তা করতে পারবা না। মানে বেগ খুব ক্ষুদ্র হইলেও সমস্যা, বেগ খুব বেশি হইলেও কিন্তু সমস্যা। সো এই ব্যাপারগুলো থেকেই অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে মডার্ন মেকানিক্স এ বা ফিজিক্স চলে আসছে। বা সিম্পলি বলতে পারি যে আমরা যখনই বস্তু বেগটাকে আলোর বেগের সাথে কম্পেয়ার করা শুরু করলাম তখন থেকে এই মডার্ন দিকে যাওয়া শুরু করলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা আরেকটু কমপ্লিকেটেড। কিভাবে? সেটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তরঙ্গের কথাই যদি বলি, আমরা কি বলি যে তরঙ্গ পাস করতে হলে কি মাধ্যম লাগবে নাকি লাগবে না? অনেকে বলে যে ভাই লাগতেই পারে। আমাকে ভাই লাগবে না। অ্যাকচুয়ালি তরঙ্গ ২ রকমই হইতে পারে। তোমার মাধ্যম লাগতেও পারে, মাধ্যম নাও লাগতে পারে। যেমন ধরো শব্দ তরঙ্গের যদি কথা বলি তাহলে কি মাধ্যম লাগবে না? বাতাস থাকতে হবে এবং বায়ু মাধ্যমের ভিতর দিয়ে তা ফ্লো হতে হবে। এবার মজার বিষয় কি? বায়ু মাধ্যমই হইতে হবে এমন কোনো কথা নাই। লোহার ভিতর দিয়েও কিন্তু শব্দ পাস করতে পারে। মানে কঠিন মাধ্যম। এমনকি পানির ভিতর দিয়েও কিন্তু শব্দ পাস করতে পারে। মানে মাধ্যম হইলেই হইল কঠিন, তরল, বায়বীয় এটা কোনো সমস্যা না, বাট মাধ্যম লাগবে। কিন্তু আলোর কথা যদি বলি, আলোর কি মাধ্যম লাগবে? আমরা এখন জানি যে আলো হচ্ছে তাড়িৎ-চৌম্বক তরঙ্গ এবং তাড়িৎ-চৌম্বক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার নাই। কিন্তু ১ম দিকে যখন এই থিওরি গুলো মাত্র ডেভেলপ হচ্ছিল তখনকার সময় তো মানুষজন জানতো না। তখন কি করবে? তখন কমনলি সবাই ভাবতো যে না আমার মাধ্যম একটা আছে। তাই ঝামেলা পাকাইছে অ্যাকচুয়ালি নিউটনের সূত্র থেকে। নিউটন আলোকে এমনভাবে ব্যাখ্যা করছেন যে উত্তপ্ত বস্তু হতে ক্ষুদ্র, ক্ষুদ্র কণা প্রচন্ড বেগে সব দিকে ছড়ায় যায়
এবং সেই কণাগুলোর উপস্থিতির কারণেই আমরা বাকি সবকিছু দেখতে পারি। তাহলে সে আলোকে অ্যাকচুয়ালি কণা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে তার সাথে বা তার সময়কে যে বিজ্ঞানী তারা সেটা জাস্টিফাই করতে পছন্দ করেন নাই। কেন? তার কারণ তাই যদি হয় তাহলে আলোর প্রতিসরণ, ব্যতিচার, সমবর্তন সবই তো ব্যাখ্যা করতে পারার কথা ছিল এই ক ধর্ম দিয়ে। সেগুলো কিন্তু ব্যাখ্যা করা যায় নাই। ইয়াং এর রিচি পরীক্ষা সেটাও কিন্তু এই ব্যাখ্যাকে স্যাটিসফাই করতে পারে নাই। তো তখন মাথায় আসলো যে ঠিক আছে তরঙ্গ ধরি, এটা তরঙ্গ ধর্ম দিলেই তো হয়ে যায়। বাট প্রবলেমটা এই জায়গাতেই পাকছে। চিন্তা করে দেখো, যদি আমরা একটা মাধ্যম চিন্তা করি, এটা ভাবার জন্য আমি একটা এক্সাম্পল দিই নদী দিয়ে চিন্তা করতে হিসেবে। তো ধরলাম এটা আমাদের একটা নদী, আর নদীর যে স্রোত এটা হচ্ছে হাতের বাম দিক থেকে ডান দিকে ধরে নিচ্ছি 3 মিটার/সেকেন্ড এত বেগে প্রবাহিত হচ্ছে নদীর স্রোত, ঠিক আছে, এবং এটা ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট বা সমবেগ, এটা চেঞ্জ হচ্ছে না। এখন যদি একজন সাঁতারু একটা কাজ করে যে সে নদীর স্রোতের প্রবাহের দিকেই রওনা দিবে, তখন তার বেগটা কত হবে? অলরেডি 3 ওইদিকে আছে, এখন সে লোক যদি এখানে আরো একটু বেগ দিয়ে দেয় তার আলটিমেটলি লব্ধি বেগটা বেড়ে যাবে না? তো ধরো ওই ব্যক্তির বেগ যাই হবে তার বেগের সাথে তো স্রোতের বেগটাও তাকে হেল্প করবে। কিন্তু যদি এই লোকটা স্রোতের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে এবং যদি সক্ষম হয়, তার মানে কি তার যে নিজের প্রকৃত বেগ সেখান থেকে 3কে বাদ দিতে হবে না? মানে কি আপেক্ষিক হয়ে যাচ্ছে না, মাধ্যমের সাপেক্ষে হয়ে যাচ্ছে না? এই জায়গাতেই গন্ডগোলটা পাকছে। কিভাবে? তার কারণটা হচ্ছে এইভাবে যে যদি আলো আমার একটা মাধ্যম দিয়ে পাস করতে হয়, আলোর বেগটাকে আমরা নরমালি সি দিয়ে প্রকাশ করি এবং আমরা এখন জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগটা নির্দিষ্ট 3 × 10⁸ মিটার/সেকেন্ড। মাধ্যম চেঞ্জ হলে আলোর বেগ চেঞ্জ হয়, এটা আমরা জানি, ভালো কথা। তো আপাতত আমরা আলোর বেগটাকে না হয় সি বললাম, ঠিক আছে। তো যদি আমরা এই আলোটাকে একটা মাধ্যম দিয়ে পাস করাইতে হয়, চিন্তা করো, যে পাস করাইতে হয়, তাহলে মাধ্যমের বেগের উপরে তো আলোর বেগ নির্ভর করতেছে। কিভাবে? এই মাধ্যমটা যেই দিকে গতিশীল, তো যদি আলোটা সেই দিকেই যেতে চায় তখন তো আলোর বেগটা বৃদ্ধি পাচ্ছে। আর যদি মাধ্যম যেদিকে গতিশীল তার উল্টা দিকে আলো যদি চায় তখন তো আলোর বেগটা হ্রাস পাচ্ছে। তার মানে আলোর বেগ কিন্তু হয় বৃদ্ধি পায় বা হ্রাস পায়। এমনটা কখন হয়? যদি আমরা ধরে নেই এই আলো পাস করার জন্য একটা মাধ্যমের দরকার, তাই না? এই সমস্যা পাকছে এবং ওই মাধ্যমটা কি কোথাও তো দেখতে পারতেছি না। তখন সবাই ধরে নিছে বা ভেবে নিছে যে মনে হয় এই মাধ্যমটা মনে হয় ইথার। এটা এমন এক মাধ্যম যেটা মহাবিশ্বে সব জায়গাতে ছড়ায় ছিটায় আছে এবং এই মাধ্যমে আরেকটা স্পেশালিটি হচ্ছে যে যদি কোনো কঠিন বস্তু চলাচল করতে চায় এই মাধ্যমের মধ্যে চলাচল করতে পারবে। তার মানে গ্রহ নক্ষত্রের যে গতি এটাও কিন্তু একটু স্লো হয়ে যাওয়ার কথা এই ইথার মাধ্যমের কারণে। কিন্তু পরবর্তীতে দেখা গেল আলো এক তো চলাচল করতে মাধ্যমের দরকার নাই, এটা আমরা কই পড়ছিলাম? ম্যাক্সওয়েলের সূত্রতে পড়ছিলাম যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যম লাগে না। এবং আরো এক্সপেরিমেন্ট করে দেখলাম যে না ভাই, আমাদের তো এখানে পৃথিবীর বেগের সাথে আলোর বেগের কোনো কানেকশন নেই। পৃথিবী যেমনি ঘুরুক, যে দিক দিয়েই যাক, মানে যে কোনো সময়ে যে কোনো প্লেসে কিচ্ছু যাইতেছে আসতেছে না। এবং ইথার যদি আসলেই থাকতো তাহলে তো আলোর বেগটাও আপেক্ষিক হয়ে যাইতো। এমনটাই গ্যালিলিও বা বাকি বিজ্ঞানীদের ধারণা ছিল এবং এটি প্রবলেমটা ক্রিয়েট করছে যে ইথার মাধ্যম এক্সিস্ট করে না। এবং এটাকে কি প্রুফ করে দিয়েছেন? এটাকেই প্রুফ করে দিয়েছেন মাইকেলসন মরলি, যে ইথার বলে কিছু নাই এবং আলোর বেগটা যে আসলে কার উপর নির্ভর করবে না এটাও কিন্তু ফিক্স হয়ে গেল। এখন এই কথাগুলো বোঝার জন্য এই যে আমি যোগ করলাম বা বিয়োগ করলাম, তোমাকে রেফারেন্স বুঝতে হবে। তার মানে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো বুঝতে হবে। যেমন ধরো আমি এখন স্থির আছি, তুমি বুঝবা কেমনে আমি স্থির আছি? তুমি বোর্ডটাকে সাপেক্ষ ধরে নাও, তাহলে বোর্ডের সাপেক্ষে আমাদের দুইজনের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই। তার মানে তোমার মনে হচ্ছে বোর্ডের সাপেক্ষে আমি স্থির আছি। কিন্তু যদি রাস্তায় একটা বাস চলতেছে, বাসের সাপেক্ষে চিন্তা করো, তখন কি বাসের সাপেক্ষে আমি তো অ্যাকচুয়ালি গতিশীল, তাই না? মানে সূর্যের সাপেক্ষে পৃথিবী তো অল টাইম মুভ করতেছে, তাহলে সূর্যের সাপেক্ষে তো আমরাও মুভ করতেছি। কিন্তু পৃথিবীর সাপেক্ষে আমি যেখানে দাঁড়ায় থাকি মুভ করতেছি না, আমার তখন আপেক্ষিক বেগ নাই। এই আপেক্ষিক নিজে বোঝার জন্য রেফারেন্সের দরকার পড়বে এবং আমরা 3টা অক্ষ নিব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এবং তার সাথে সময়। এই 3টা ব্যাপার নিয়ে চিন্তা করব। সো গ্যালিলিও যখন এই ট্রান্সফরমেশন গুলো নিয়ে কথা বলছিলেন, উনি এটা বলছিলেন যে তোমার সময়টা সকল ক্ষেত্রে সেম। যেমন ধরো আমি নিচে দাঁড়ায় আছি আর ট্রেন চলতেছে, ট্রেনের উপরে একজন লোক হাঁটতেছে, তাহলে আমার ঘড়িতে সময় যেইভাবে যাবে
ট্রেনের ভিতরে কারোর জন্য বা ট্রেনের উপরে যে লোকটা হাঁটতেছে সবার ক্ষেত্রে সময়টা একইভাবে যাবে, মানে সময়ের সাথে রেফারেন্সে কোনো কাহিনী নাই, এমনটা ধরা হয়েছিল। অ্যাকচুয়ালি এটা প্রথম থেকেই ধরা হয়েছে। নিউটনও এমনটাই ভাবছে যে স্থান কাল পাত্রকে বদলানোর কোনো দরকার নাই, বাট আইনস্টাইন এখানে এসে বলছেন না, চেঞ্জ হয়, সবই অ্যাকচুয়ালি পরিবর্তনশীল, মানে সময় যে পরিবর্তনশীল এইটা একদম একটা নতুন ধারণা ছিল যে আগে কি কখনো চিন্তা করে নাই। তো এখন আমরা জড় আর অজড় প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে একটু ক্লিয়ার করে নিই। সেটা এইভাবে যে ধরা যাক, এভাবে ধরা যাক যে এটা আমাদের একটা অক্ষ, এটা আমাদের একটা অক্ষ এবং এটা আমাদের আরেকটা অক্ষ। তো ধরলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং ধরেছে জেড অক্ষ। তো এই অক্ষের সাপেক্ষে ধরলাম আরেকটা অক্ষ আছে, ঠিক একইভাবে এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষ মিলে একটা ফ্রেম, এটা আরেকটা ফ্রেম, মানে বেসিক্যালি রেফারেন্স ফ্রেম আর কি। তো এটার প্রসঙ্গ কাঠামো, এটা একটা প্রসঙ্গ কাঠামো। যে কখনো এমনটা হয় একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটা প্রসঙ্গ কাঠামো যখন মুভ করে, যদি এটা সমবেগে মুভ করে, সমবেগে, এবং আমরা ধরে নিলাম যে এটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই মুভ করতেছে, তাহলে একটা সাপেক্ষে আরেকটা, এটা হবে আমার জন্য জড় প্রসঙ্গ কাঠামো। এবং এই জড় প্রসঙ্গ কাঠামোতে ক্লাসিক্যাল ফিজিক্সের সব কথাবার্তা সত্য, তার মানে নিউটনের যত রকম শর্ত ছিল সবগুলো এখানে অ্যাপ্লিকেবল জড় প্রসঙ্গ কাঠামোতে। কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামো কি? যদি সমবেগ না থাকে তখনই হয়ে যাবে অজড় প্রসঙ্গ কাঠামো। তো সমবেগ না হয়ে যে অসমবেগ হয় তাকে কি বলতে পারি? আমরা বলতে পারি সেখানে ত্বরণ আছে। যেমন সোজা বাংলায় ও ত্বরণ নিয়ে গতিশীল হয়ে গেল। ইভেন কোন ঘূর্ণনশীল কাঠামো ঘুরতেছে, ঘুরলেও কিন্তু বারবার বেগের দিক চেঞ্জ হয়ে যায়, তাহলে ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামোর মধ্যেও কিন্তু অজড় হিসেবে ট্রিট হবে। তার মানে সেখানে কিন্তু নিউটনের শর্তগুলো কাজ করবে না। বুঝতে পারছি? আচ্ছা, সো এটা কি খুব সিম্পল ফর্মে এখন আলোচনা করব বা এখন বুঝাই বললাম। এবং দেখো এটা এমসিকিউ আকারে মাত্র কয়বার আসছে, সেই 14, 15, 13, 14 সাল আর 19, 20 আর কোনো খবরই নাই। সেখান থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক কম। এই এতক্ষণ যে কথাগুলো ডিসকাস করলাম এইগুলি সর্বোচ্চ মুখস্থ আকারে আসতে পারে, কে কোনটা বলছে, কখন কোনটা হয়, এইগুলোই। সো এটাকে সামারি করে একবার এখানে লিখে দেওয়া আছে যে দেখো সকল জড় প্রসঙ্গ কাঠামোতেই পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকে। পদার্থবিজ্ঞান বলতে কার? ক্লাসিক্যাল ফিজিক্স বা তোমার নিউটনীয় যে সূত্র আছে সবগুলো কাজ করবে, এটাকে মিন করা হচ্ছে। এবং দেখো শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে সকল পর্যবেক্ষকের কাছেই আলোর বেগ সমান থাকবে। এই সিম্পল কথা মানে হচ্ছে এইটাই। ওই যেটাকে বলতেছিলাম না যে আমাদের যে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে, একটা হচ্ছে যে এইভাবে প্রসঙ্গ কাঠামো, তো আরেকটা হচ্ছে তোমার এই সবুজের সাপেক্ষে গতিশীল প্রসঙ্গ কাঠামো। কিন্তু শর্ত হচ্ছে ও যখন যাবে ও তখন একটা সমবেগ নিয়ে যাবে। সো এখানকার যে ব্যক্তি আর এখানকার যে ব্যক্তি তারা দুইজনই হয়তো আলোকে অবজার্ভ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এমনটা হওয়ার কথা না যে এই লোকের কাছে আলো বেগটা কমে যাবে আর এনার কাছে আলো বেগটা বেড়ে যাবে, এমনটা কিন্তু হওয়া পসিবল না। যদিও মনে হইতে পারে যে আলোর বেগ তো এই লোকের কাছে যদি মনে হয় সি, তাহলে এখানে তো মনে হওয়ার কথা সি মাইনাস ভি। এখানেই কিন্তু গন্ডগোলটা পাকছে। চিন্তা করে দেখো যে তুমি এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আলোর বেগ যা দেখতেছো, অন্য প্রসঙ্গ কাঠামো যেটা আগেরটার সাপেক্ষে ভি সমবেগে গতিশীল, তার কাছে মনে হচ্ছে আলোর বেগ হবে সি মাইনাস ভি। তার মানে কি গ্যালিলিও প্রসঙ্গ গ্যালিলিও ট্রান্সফরমেশনে এটা ভুল হয়ে গেল না? এই জন্যই আমরা গ্যালিলিওর এই ট্রান্সফরমেশনকে কাজে লাগাই না। এটা কখন ভ্যালিড হয়? এই গ্যালিলিও ট্রান্সফরমেশন তখনই ভ্যালিড হয় যখন সি মাইনাস ভি টেন্ডস টু সি। এই কথা মনে হচ্ছে যে যখন বেগটা অনেক ছোট হয় বা সিম্পলি আলো বেগ থেকে মারাত্মক ছোট হয়, শূন্যের কাছাকাছি চলে আসে, তখন এই কথাগুলো সত্য হয়ে যায়। কিন্তু বাস্তবে এটা অ্যাকচুয়ালি মিথ্যা। আমি লিখবো না, দরকার নাই, কিন্তু তোমাকে জাস্ট বোঝানোর কাজে বললাম যে এটা একটা সমস্যা কোথায় ক্রিয়েট করতেছে। সর্বোচ্চ তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি গ্যালিলিও রূপান্তর। যেমন ধরো যদি আমরা এখানে একটা বিন্দুকে ধরে নেই, তার অবস্থান বের করব, তাই সে কি হচ্ছে এই চিত্র অনুযায়ী সে এখান থেকে একটা এক্স প্রাইম এই পরিমাণ দূরত্বে অবস্থিত। কিন্তু যদি আমরা এটাকে এই পাশ থেকে মানে তোমার নর্মাল প্রসঙ্গ কাঠামো এর সাপেক্ষে করতে চাই, তার নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমার নাম এস এবং এর নাম হচ্ছে এস প্রাইম। তাহলে এস প্রাইমের সাপেক্ষে এই বিন্দুটা এক্স প্রাইম দূরত্বে আছে, কিন্তু এস প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই বিন্দুর দূরত্ব কোথায় যে চিন্তা করতে হয়, এটা কিন্তু আরো দূরে এই পর্যন্ত আছে। এটাকে বলতে পারি আমি এক্স। তাহলে এক্স আর এক্স প্রাইমের মধ্যে সম্পর্কটা আমি কি বলতে পারি? এক্স প্রাইমটা হচ্ছে টোটাল এই এক্স থেকে এতটুকু জায়গা বাদ দিতে হবে। যে লজিক্যালি ভাবে এর আমি কোত্থেকে পাবো, সেটা হচ্ছে এইভাবে যে তোমার এস প্রাইম প্রসঙ্গ কাঠামোটা শুরুতে কিন্তু এখানেই ছিল, একই জায়গাতেই ছিল, বাট এখান থেকে যে ও এতটুকু সামনে আগে গেল, কিভাবে আগে গেল? কারণ ওর একটা বেগ আছে, বেগ থাকার কারণে
টি সময় পরে ওইখান থেকে ভিটি পরিমাণ পথ সামনে আগায় গেছে। তাই চিত্র হতে আমরা দাবি করতে পারি এক্স সমান সমান ভিটি এবং এক্স প্রাইমের যোগফল, অথবা এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। কিন্তু ওয়াই অক্ষে কোনো পরিবর্তন হয় নাই এবং জেড অক্ষেও কোনো পরিবর্তন হয় নাই, এবং অবশ্যই সময়টাও সব জায়গাতে সেম। সো গ্যালিলিও রূপান্তরে এই কথাগুলোকে উনি সত্য ধরে নিয়ে তারপর যা অঙ্ক করা বা যা প্রুফ করার উনি করছিলেন। কিন্তু প্রবলেমটা কোথায় পাকছে? প্রবলেমটা পাকছে এভাবে চিন্তা করো, আলোর বেগে গন্ডগোল পেকে যায়। আলোর বেগটা এস এর সাপেক্ষে যা মনে হয় এস প্রাইমের সাপেক্ষে তা মনে হয় না, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার মানে উনি ম্যাক্সওয়েলের সূত্রকে মানতে পারে নাই, এটা একটা সীমাবদ্ধতা। ইভেন উনি মাইকেলসন মর্লির পরীক্ষাকেও ব্যাখ্যা করতে পারেন নাই। মাইকেলসন মর্লির পরীক্ষাতে বুঝেছিল ইথার বলে কিছু নাই, তো ওনার কিন্তু ব্যাখ্যাটাই ইথারের থাকতে পারে কি থাকতে পারে না এরকম কোনো ব্যাখ্যা করতে পারেন নাই। সো এগুলো হচ্ছে ওনার জন্য সীমাবদ্ধতা। মনে থাকবে, লিখে দিলাম, একটু খেয়াল রেখো যে পরীক্ষায় আসে অঙ্ক করতে হবে না, জাস্ট চুজ করতে হবে যে এটা হচ্ছে আমাদের গ্যালিলিও রূপান্তর। ওকে, এবার যে বারবার মাইকেলসন মর্লির কথা বলতেছি, সেখানকার ফান্ডামেন্টাল আউটপুট গুলো কি ছিল সিম্পল করে লিখে দেওয়া আছে। যে সবার আগেই আলোর বেগ নিয়ে মাথা ঘামাবা না, আলোর বেগ তোমার ধ্রুব রাশি হইতেই হবে। তার কারণ ইথার মাধ্যম বলে কোনো কিছু এক্সিস্ট করেই তো না, এবং এই ইথার মাধ্যম এক্সিস্ট করে না এই কথা প্রুফ করতে গিয়ে বুঝলাম যে গ্যালিলিও রূপান্তর আসলে সঠিক নয়। তার মানে লরেঞ্জ রূপান্তর বা সিম্পলি লরেঞ্জ ট্রান্সফরমেশন, এইটারই একটা ভার্সন হচ্ছে গ্যালিলিও রূপান্তর। লরেঞ্জ ট্রান্সফর্মের একটি কি বলতে পারি রূপান্তর, না রূপান্তর বলতে ঠিক হয় না, কারণ ট্রান্সফরমেশন মানে হচ্ছে তোমার রূপান্তর। তো লরেন্স ট্রান্সফর্মের একটি অংশ বলা যেতে পারে এই গ্যালিলিও ট্রান্সফরমেশনকে, মানে সর্বদা সঠিক না, বাট একটা নির্দিষ্ট কেসে এটাকে সঠিক বলা যাইতে পারে। এবার আসল ঘটনায় আসি, সেটা হইতেছে এইটা যে যদি আলোর পথের পরিবর্তন ঘটে তাও আলোর বেগের পরিবর্তন ঘটে না। এইটা একটা খুবই সুন্দর জিনিস। কিভাবে? আসো এটাকে বোঝানোর জন্য আমরা এই পাশের চিত্রটা কি দেখাচ্ছে বোঝার চেষ্টা করি। আমরা এখান থেকে একটা আলোক উৎস রাখলাম, এখান থেকে একটা আলো বের হবে, এই যে লাল কালার আলো বের হবে। এই আলোটা গিয়ে একটা এমন দর্পণের উপরে পড়বে যাকে হাফ কোটিং করে দেওয়া আছে, বা সেমি সিলভার মিরর, অর্থাৎ এখান থেকে প্রতিফলন হয় এক পাশে আর আরেক দিক থেকে তোমার হচ্ছে প্রতিসরণ হয়। তো দেখো এই যে লাল আলোটা গিয়ে যখন এখানে পড়তেছে, এখান থেকে ওর প্রতিফলন হয়ে উপরে আরেকটা আয়নায় চলে গেল। তাহলে আয়নায় কি প্রতিফলনের কথা, তো আলো আসলো, আলো উঠলো, প্রতিফলিত হয়ে এইভাবে এই পর্যন্ত আসলো, এবং উপরের অংশটাতে কিন্তু কোনো কালারিং করে দেওয়া নাই, তাই এখানে প্রতিফলন না প্রতিসরণ হয়ে সোজা নিচে এই জায়গায় চলে আসলো। এইখানটা ডিটেক্টর দেওয়া আছে বা টেলিস্কোপ দেওয়া আছে, এইখানে আমরা কিছুটা অবজার্ভ করব, ঠিক আছে। সো প্রথম ক্ষেত্রে আলো আসলো, প্রতিফলিত হইলো, আবার প্রতিফলিত হইলো, এবার প্রতিসরিত হয়ে চলে আসলো ডিটেক্টরে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় কেস কি হতে পারে, আলো এখানে আসার পরে প্রতিফলিত না হয়ে পিছনে প্রতিসরিত হয়ে গেল, তারপরে এই আয়নাতে প্রতিফলিত হয়ে গেল, তারপর এখান থেকে আবার প্রতিফলিত হয়ে নিচে এই ডিটেক্টরে ব্যাক আসলো। মানে আমরা এখানে এমন ভাবে মাঝের আয়নাকে পিক করছি যে সেমি সিলভার করা, প্রতিফলন প্রতিসরণ দুটি করতে পারে। বাস্তবে কিন্তু আলোর পথ খুব হালকা করে বাঁকায় যায়। তোমাদের বইয়ে যদিও এরকম জাস্ট একটা লাইন দেখাইছে যে এক লাইনের উপরেই যায়, এক লাইনের উপরে আসে, বাস্তবে এটা একটু এরকম ফাঁকা হয়ে যায়। যাই হোক, মেইন ঘটনা কি? মেইন ঘটনা হইলো যদি ইথার মাধ্যম থাকতো তাহলে আলোটা যখন উপরে গিয়ে নিচে এসে তারপর ডিটেক্টরে আসলো, যেই পরিমাণ সময় লাগবে আলো যদি এই পিছনে গিয়ে তারপর প্রতিফলিত হয়ে ডিটেক্টরে আসতো, সময় কিন্তু তার থেকে অবশ্যই কম বা বেশি লাগতো। সেম তো হওয়ার কোনো কারণ নাই, তুমি পথ চেঞ্জ করে ফেলছো না। বাট দেখা গেল এই ডিটেক্টরে সব সময় এই দুইটা আলোই একই সাথেই আসে, সময় কোনো পার্থক্য হচ্ছে না। সময় যে পার্থক্য হইতো তাইলে আমি বুঝতাম যে আলোর বেগটা পরিবর্তনশীল, তা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি এই ডিটেক্টরের জায়গাতে আলোর ইন্টারফারেন্সের কারণে পট্টি তৈরি হয়, এবং ওই পট্টি দেখে আমি বুঝতে পারতাম যে আমাদের পৃথিবীতে কোনো ইথার মাধ্যম বলে কিছু আছে কিনা, বা পুরো মহাবিশ্বেই আছেও কিনা। প্রুফ হয়ে গেছে যে না, এরকম কিছুই নাই, ঠিক আছে। চলো সামনে আগাতে পারি আমরা। এই দেখো, এই যে তোমাদের বই হচ্ছে ছড়ে দেওয়া আছে তার অ্যাকচুয়াল চেহারাটা, এই যে লেজার থেকে আগে আলো যাবে, তারপর তোমার উপরে উঠবে, আবার প্রতিফলিত তোমার এটা নিচে আসবে,
এবং এটা ডিরেক্টর পর্যন্ত চলে আসবে, যে স্ক্রিন এখানে তোমার চলে আসছে। ঠিক একইভাবে আরেকটা আলো তোমার এখানে যখন যাবে এটা ট্রান্সপারেন্ট ভাবে যাবে, সরি ট্রান্সপারেন্ট না, তোমার হচ্ছে প্রতিফলিত হয়ে যাবে, আবার এখান থেকে দর্পণের প্রতিফলিত হয়ে ব্যাক আসবে এবং তুমি চলে যাবে। কথা বোঝা গেছে? সো মেইন কথা হচ্ছে যে আমার এই স্ক্রিনের উপরে খেয়াল করে দেখো একটা পট্টি ঝালর এরকম কিন্তু তৈরি হচ্ছে, একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। এই প্যাটার্ন দেখে বুঝতে পারবো যে এখানে কি আদৌ সম্ভব কিনা কোনো কিছু ঘটা। আচ্ছা, এখানে কিন্তু এটা ফিক্সড থাকবে এই মিররটা, বাট এটাকে চাইলে আমরা উপর নিচে অ্যাডজাস্ট করতে পারবো, মানে দূরত্ব বাড়ায় কমায় দেখতে পারবো যে এই ঘটনা কোনো পরিবর্তন হয় কিনা। কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হয় না। সো মাইকেলসন মৌলিক পরীক্ষা থেকে আমরা কি পাবো? মাইকেলসন মৌলিক পরীক্ষা থেকে আমরা দেখতে পারবো ব্যতিচার নকশার অপসারণ চেঞ্জ হয় কি হয় না। যে বলতেছিলাম প্যাটার্ন তৈরি করবে ইন্টারফারেন্স হয়ে, ইন্টারফারেন্সের বাংলায় হচ্ছে ব্যতিচার। সো এখানে কোনো চেঞ্জ আসে না, বা যদি চেঞ্জ আসে তাহলে দেখতে বুঝতেই পারতাম যে ইথার বলে কোনো কিছু এক্সিস্ট করে, সেটা এক্সিস্ট করে না। সনাতন বলবিদ্যায় কোন দুটিকে ধ্রুব ধরা হয়? মানে ক্লাসিক্যাল মেকানিক্স বলছিলাম স্থান কাল পাত্র এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, তো পাত্র কোনো ইস্যু না, স্থান এবং কাল যে এদের তোমার কোনো কিছুই চেঞ্জ হয় না এমনটা ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে। আপেক্ষিকতার তত্ত্ব পর্যবেক্ষণযোগ্য হয় যখন বস্তুর গতি আলোর গতি কিরকম হয়। এখন তুমি আপেক্ষিকতা দেখতে চাও তাহলে আলোর গতির কাছাকাছি তোমাকে হইতে হবে, তখন তুমি দেখতে পারবা। যদি অনেক কম হয় তাহলে তুমি এটা আসলে উপলব্ধি করতে পারবাই না, মানে বাস্তব জীবনে তুমি এটা আসলে কিছু টেরই পাবা না কি হচ্ছে। এখন আমরা যাব দৈর্ঘ্যের সংকোচন নতুন টাইপে বা টপিকে। খেয়াল করে দেখো এখান থেকে ঢাকা ভার্সিটি 2020-21 15-16 এমসিকিউ তো আসছেই, ইভেন রিটেন পরীক্ষায় 2022-23 একদম লাস্ট বছরই এখান থেকে প্রশ্ন দিয়ে দিছে। আমি আগেই বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যদি আসে তাহলে আসেই মাত্র দুটো জায়গা, একটা হচ্ছে এইসব আপেক্ষিকতার কথাবার্তা এবং আরেকটা হচ্ছে তার সাপেক্ষে এনার্জি নিয়ে কাজ করা। ঠিক আছে। তো দৈর্ঘ্যের সংকোচন এই ব্যাপারটাকে আমরা থিওরি আকারে সূত্র আকারে এভাবে দিতে পারি, এল সমান সমান এল নট 1-v²/c²। আচ্ছা, মেন ঘটনা হইলো যে এইখানে লরেঞ্জের একটা ফ্যাক্টর আছে, লরেঞ্জ ফ্যাক্টর বা সিম্পলি গামা সমান সমান 1/√1-v²/c²। এটা আমরা লরেঞ্জ রূপান্তরের ভিতরে পাবো, এবং এটা কিন্তু কোনো একক হয় না, একক হবে না, কারণ বেগ আর সি, বস্তুর বেগ আর আলো বেগ কাটাকাটি করলে তোমার কোনো একক থাকে না, ডাইমেনশন থাকে না। কিন্তু এই গামার সাপেক্ষে প্রকাশ করে দেওয়া যাবে কিভাবে দৈর্ঘ্যের পরিবর্তন হবে। সেটা এইভাবে যে যদি আমরা গতিশীল অবস্থার দৈর্ঘ্যকে জানতে চাই তাহলে স্থির অবস্থার দৈর্ঘ্যকে গামা দ্বারা ভাগ করতে হবে। এখন গামা দ্বারা তুমি যখন ভাগ করতেছো তখন এই ভাগ আর এই ভাগ দুইটা মিলে অ্যাকচুয়ালি গুণ হয়ে যাচ্ছে, এল সমান সমান এল নট 1-v²/c²। সো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন গন্ডগোল লাগে যে গতিশীল অবস্থায় আর স্থির অবস্থায় এল আর এল নট এটা আসলে বুঝবো কিভাবে। মেইন সমস্যা হচ্ছে এই জায়গাতে এভাবে, আমি তাহলে অন্য এক্সাম্পল দিই যেটা আসলে এটা আপেক্ষিকতা এক্সাম্পল না, জাস্ট তোমাকে মনে রাখানোর জন্য। ধরো যে তুমি তোমার কোনো ফ্রেন্ডকে সি অফ করতে এয়ারপোর্টে নিয়ে গেছো। সো তোমার ফ্রেন্ডটা গিয়ে প্লেনের ভিতরে বসলো, প্লেনটা এখনো ল্যান্ডিং করা আছে। তো তোমার ফ্রেন্ড যখন প্লেনের ভিতরে গিয়ে বসলো, ওর কাছে প্লেনটা নিঃসন্দেহে একটা নির্দিষ্ট সাইজ মনে হওয়ার কথা, বড় বা ছোট যেমনই হোক, ওর কাছে কিছুটা মনে হচ্ছে। ঠিক আছে। আর তুমি প্লেনের বাহির থেকে দেখতেছো প্লেনটা দেখতে কেমন, তুমি দেখলা প্লেন তো বিশাল বড় সাইজেরই হওয়ার কথা, তুমি তাই দেখতেছো। এখন ধরো প্লেনটা যদি গতিশীল হয়ে আকাশে ওঠা শুরু করে তারপরে কি হবে? তোমার কাছে মনে হবে যে প্লেনটা আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে আসতেছে, কিন্তু প্লেনের ভিতরে যে তোমার ফ্রেন্ড বসা তার কাছে কিন্তু চেঞ্জ আসবে না। তার মানে আমি যে মিন করছি, রকেটের ভিতরে বা গতিশীল বস্তুর ভিতরে যে থাকবেন তার কাছে গতি থাকুক আর নাই থাকুক পরিবর্তন আসবে না, কিন্তু যে বাহির থেকে দেখবে তার কাছে পরিবর্তন আসবে। এখন এটা আপেক্ষিকতা কোনো উদাহরণ ছিলই না, এটা সিম্পল ছিল চোখের বীক্ষণ কোণের একটা উদাহরণ। তুমি যত দূরে চলে যাবা তোমার কাছে বস্তুর আকৃতি তত ছোট মনে হওয়া শুরু হবে। বা এটা কেন বললাম, তোমাকে একটা সিম্পল রিমাইন্ডার দেওয়ার জন্য যে আপেক্ষিকতার মধ্যেও সেম টাইপের একটা ঘটনা ঘটে। এই যে ঘটনা ঘটে এইটার মধ্যে আসলে মেইন কথা লুকায় আছে। ঘটনা যেখানে ঘটে সেইখানে একজন অবজার্ভ করবে আর দূর থেকে একজন দেখবে। যেমন ধরো এখন আমি একটা রুমের ভিতরে কিছুটা এক্সপেরিমেন্ট করতেছি, সো ঘটনাটা আমি ঘটাচ্ছি। আমি যা দেখবো যে ধরো এই বস্তুর দৈর্ঘ্য, এই বস্তুর ভর বা এই বস্তু যে কোনো কিছু, সেটা একটা ডাটা হবে। আর আমি যে কাজগুলো করতেছি দূর থেকে কেউ হয়তো আমাকে দেখতেছে, তার কাছে এই বস্তুর ভর, এর দৈর্ঘ্য সবকিছু
নতুন করে মনে হবে। কিভাবে? সে হচ্ছে এইভাবে, আমি যদি ওই লোকের সাপেক্ষে গতিশীল হই, অর্থাৎ আমি এখন যে রুমটাতে আছি, ধরো এই রুমটা হচ্ছে রকেট, সো আমি রকেটটাকে লঞ্চ করে দিয়ে রকেটের ভিতরে এখন এই বস্তুর ভর মাপবো বা দৈর্ঘ্য মাপবো, আমি যা পাবো এটা হবে ডিরেক্টলি গতিশীল প্রসঙ্গ কাঠামোতে, কারণ কি রকেটটা গতিশীল। আর আমি যে গতিশীল কেমনি বুঝলাম? তার কারণ বাহির থেকে একজন আমাকে দেখতেছে, আমি তো গতিশীল, সো ওর কাছে যা মনে হবে আমার কাছে তা মনে হবে না, চেঞ্জ হয়ে যাবে। এটা একটা সিম্পল কথা, কিন্তু একটা যে এক্সাম্পল দিয়েছিলাম জাস্ট পরীক্ষায় মনে রাখার জন্য, ওটা আপেক্ষিকতার না। ঠিক আছে, তাহলে আসো এটাকে আমরা এখন অঙ্কে অ্যাপ্লাই করি, অঙ্ক করলে ভালো বুঝতে পারবো। সো মেইন কথা হচ্ছে দুইটা, যে একজন ইভেন্ট যেখানে হচ্ছে সেখানে থাকবে এবং আরেকজন যে অবজার্ভ করতেছে সেখানে হবে, দুইজনকে হইতে হবে, তাই না? তাহলে আসো আমরা ঢাকা ভার্সিটি 2020-21-এর ম্যাথ সলভ করি। কত বেগে চললে রকেটের গতিশীল দৈর্ঘ্য, এই যে রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? নিশ্চল দৈর্ঘ্য মানে কি? যে তোমার যখন এটাকে স্থির মনে হচ্ছে, তো স্থির কার কাছে মনে হবে? যে রকেটের ভিতরে আছে তার কাছে মনে হবে। আর যে রকেটের বাহিরে আছে তার কাছে তো রকেট কি স্থির মনে কোনো কারণ নাই। তো রকেটের ভিতরে যত কিছু হবে, মনে রাখবা যে ঘটনা যেখানে ঘটে, বেসিক্যালি রকেটের ভিতরে ঘটতেছে। তো রকেটের ভিতরে যখন আমরা কোনো অবজার্ভ করতেছি, অ্যাকচুয়ালি অবজার্ভ না, এক্সপেরিমেন্ট করতেছি, তখন দৈর্ঘ্যটা এল নট, তখন ভরটা এম নট এবং সময়টা হচ্ছে টি নট রকেটের ভিতরে। আর এই গতিশীল রকেটকে যে অবজার্ভ করবে বাহির থেকে, কোত্থেকে? কমনলি পৃথিবী, পৃথিবী থেকেই দেখবে। তাহলে পৃথিবী থেকে যে দেখবে তার কাছে অবশ্যই এটা হবে অবজার্ভ করা ভ্যালু, অর্থাৎ গতিশীল ভ্যালু। তো তখন তারা দেখবে এল, এম এবং টি। কটা মনে থাকবে তো, যে রকেটের সাপেক্ষে সবই হচ্ছে নট করে, আর পৃথিবীর সাপেক্ষে সবই হচ্ছে নট বিহীন। একটু মনে রাখতে পারলেও তুমি মোটামুটি কনফিউশন আইতে পারবা। আসো তাহলে অঙ্কে আসি। অঙ্কে কি বলতেছে? গতিশীল দৈর্ঘ্য মানে এল সমান সমান নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এল নট বাই 2। এমনটা যদি হয় তাহলে তুমি আমাকে বলে দাও এই বেগটা কত হবে। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নট কে কাটাকাটি করে দিলাম, তাহলে হাফ সমান সমান রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আসো কি করব আমরা এখন, এই হাফ কে স্কোয়ার করলে 1/4 হবে, 1/4 ইকুয়াল টু এই পাশ থেকে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা আরেকবার পক্ষান্তর করে দেই, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস 1/4 অথবা 3/4। শেষ, আমার তো অঙ্ক হয়ে গেছে। তাহলে ফাইনালি এখান থেকে আমি দাবি করতে পারি আমাদের বেগের মানটা হবে, সিটা গেল ওই পাশে, 3টা হয়ে গেল রুট, 4 হয়ে গেল 2, তাহলে ভি সমান সমান রুট ওভার 3/2 অফ সি। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের উত্তর। তোমাদের মেইন গন্ডগোলটা পাবে কোনখানে? কাকে নট দিয়ে ধরবা, কাকে নট ছাড়া ধরবা। একদম সিম্পল ভাষায় বললে, ঘটনা যেখানে ঘটে, ইভেন্ট যেখানে হয়, তাকে আমরা রকেট বলে ধরে নিচ্ছি। আর যে এই ঘটনাকে অবজার্ভ করবে বা সিম্পলি পর্যবেক্ষক, সে কই থাকবে? সে তো আমার পৃথিবীতেই থাকার কথা, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন ঘটনা। তাছাড়া সামনে আগে আমরা 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল তার প্রস্থ বরাবর 0.95 সি এত বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মানটা কত হবে? বি কেয়ারফুল, ও কোন দিকে যাচ্ছে? ও প্রস্থ বরাবর এত বেগ নিয়ে যাচ্ছে। আর তুমি কি অবজার্ভ করতে চাচ্ছ? তুমি তার দৈর্ঘ্যকে অবজার্ভ করতে চাচ্ছ। তাহলে কোনো পরিবর্তন হবেই না, দৈর্ঘ্য আগেও যা ছিল এখনো তাই থাকবে। মিটার স্কেল ছিল, মিটার স্কেলই থাকবে। তুমি কনফিউজ হতে পারো যে ভাই এটা কেমনে হইলো? এবার এটা হইলো যে ধরো এটা আমাদের একটা মিটার স্কেল, যার লম্বা হচ্ছে 1 মিটার, মানে এখানে 0 মিটার, এখানে তোমার হচ্ছে 0.5 মিটার, আর তোমার এখানে হচ্ছে 1 মিটার, ধরো যে এরকম, তাই না? তো এখন যদি এই মিটার স্কেলটাকে আমরা তার প্রস্থ বরাবর এইভাবে ছুঁড়ে মারি, তাহলে যা পরিবর্তন হওয়ার এই দিকে হবে। অর্থাৎ যদি চেঞ্জ হইতেই হয় তাহলে এই স্কেলের প্রস্থের চেঞ্জ আসবে, দৈর্ঘ্যের কিচ্ছু যাবে আসবে না। তাই দৈর্ঘ্য তোমার আগেও ছিল 1 মিটার, ছুঁড়ে মারলেও 1 মিটারই থাকবে। এখন তাহলে যদি বলি ভাই ছুঁড়ে মারলে দেখতে কেমন লাগবে? দেখতে এটা লম্বায় 1 মিটারই থাকবে, কিন্তু হয়তোবা এই প্রস্থটা চিকন হয়ে মারাত্মক চিকন হয়ে গেছে, মানে প্রস্থ কমে আসবে, বাট দৈর্ঘ্যে কিছু যাবে আসবে না। যেই বরাবর বেগ সেই বরাবর পরিবর্তন। ওকে, সামনে আগে তাহলে আমরা একটি ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 পেতে হলে
আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চলতে হবে। আচ্ছা, তো ঠিক ওই একই কাজ করি। কি দেওয়া আছে ভাই আগে? চলমান দৈর্ঘ্য মানে তোমার হচ্ছে এল সমান সমান নিশ্চল দৈর্ঘ্যের 1/3, তাহলে এল নট বাই 3 এমনটা যদি হইতে হয় তাহলে তোমার বেগটাকে বের করতে, তাই তো? তাহলে এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা এল নট কে কাটলে 1/3 পাই, বাট স্কোয়ার করে লিখলাম 1/9 ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে যদি আমরা চাই ভি বাই সি বের করতে পারবো কিভাবে? 1 থেকে 1/9 কে বাদ দিয়ে এটা রুট ওভার ধরাই দিব। তাহলে থাকো তোমার নিচে 9, উপরে হচ্ছে 8। তাহলে 8 থাকলো রুট উপরে, আর নিচে 9 হয়ে গেল 3। এই পর্যন্ত চলে আসছি। তাহলে এখন 8 কে রুট করলে কি পাওয়া যায়? 4 এবং 2 গুণাকারে রুট পাওয়া যায় বাই 3। 4 তোমার হয়ে গেল 2, রুট ওভার টোকে হাত দিব না, ডিভাইড বাই 3। তাহলে বস্তুর বেগ আলোর বেগের কত গুণ হয়ে গেল? 2√2 ডিভাইড বাই 3। বাট আনফরচুনেটলি এখানে আমার কাছে উত্তরটা নেই। বোঝা গেল? কারণ বলছিল যে আলোর দ্রুতির কত গুণ, এটা 2√2/3 এত হতে হবে, সেটা মিসিং আছে। ঠিক আছে, সামনে আগাই। ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য 100 মিটার। ভূপৃষ্ঠে কি রকেটটা গতিশীল? না, স্থির থাকতেছে। তো এটা স্থির দৈর্ঘ্য। তোমাকে কি দেওয়া আছে? এল নট সমান সমান 100 মিটার। 3 × 10⁻7 এত বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের নিকট এর দৈর্ঘ্য কত মনে হবে? মানে আমাকে এলটা বের করতে বলতেছে। তাহলে এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। খালি ভেজালটা হইল যে ভি এর মানটা সুন্দর লাগতেছে না। একটা কাজ করি, আমরা ভি বাই সি মানটাকে পাশে একটু নিজেরা বের করে নিই। তাহলে ভি এর মানটা কত বলছে? 3 × 10⁻7। আর আলো বেগটা কত? 3 × 10⁸। তা কাটাকাটি করলে কত আসে? 3 3 বাদ হয়ে গেল, 1/10 এত পড়ে থাকলো। তাহলে ভি বাই সি হচ্ছে 1/10। তাহলে বসাই দেই, এল নটের জায়গায় আসলো 100 রুট ওভার 1 মাইনাস 1/10 হোল স্কোয়ার। 10 কে স্কোয়ার করলে কত হয়? 100 হয়, তাই না? তো এখানে থাকলো আমাদের 100। তাহলে 100 থেকে 1 বাদ দিলে 99, তাহলে উপরে থাকবে রুট ওভার 99, আর নিচে 100 কে রুট করলে কত হবে? 10 হবে। তাহলে কাটলে কত পাচ্ছি? 10 রুট ওভার 99। তো এখন খুঁজো যে তোমার এটা কোথায় আছে 10 রুট ওভার 99। দেখো এটা কিন্তু একটা জায়গাতেও তোমার মান ম্যাচ করতেছে না, নর্মাল দেখায়। কিন্তু তুমি যদি চাও যে ভাই তারপরও কি মিলাই দেওয়ার কোনো চান্স আছে কিনা, কারণ সব সময় বাম পাশে কিন্তু আমাদের 100 করে আছে। ঠিক আছে, তাহলে কাজ করি আমরা, যেহেতু বাম পাশে 100 করে রাখছে, এই জায়গাটাতে আমরা একটু চেষ্টা করি অন্য কিছু করা যায় কিনা এটা পরিবর্তে। সো তোমার এই পাশে 100 ছিল, আমরা এই পাশে 100 কে এভাবেই রাখলাম। আর ভিতরে কি হচ্ছে 99 আর তোমার হচ্ছে 100, তাই না? তাহলে 0.99 রুট ওভার কি লেখা যাবে না? কারণ এটাকে বিয়োগ করলে কত হয়? 99/100। তাহলে 0.99 চলে আসলো, আমরা হাত দিব না। সো 100 √ 99। তো এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য, বুঝতে পারছি? সো এটা আমাদের অ্যান্সার, ওটা আমাদের অ্যান্সার হতে পারে। আচ্ছা, চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের যদি অর্ধেক হয় তাহলে আলোর বেগের কত শতাংশে তার গতি হবে বের করতে হবে। আচ্ছা, তো চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য মানে গতিশীল দৈর্ঘ্য এল সমান সমান স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক এল নট বাই 2। আমরা একটু আগে সেম এই অঙ্কটা কিন্তু করছিলাম এই টাইপের। ঠিক আছে, কাটাকাটি করতে হয় সূত্র দিয়ে। তাহলে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে তোমার থাকতেছে হাফ, থাকতেছে স্কোয়ার করলে 1/4, সো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে গেল এটা। তাহলে এখানে কাটাকাটি করি, ভি বাই সি সমান সমান রুট ওভার 3/2। একটু কিন্তু আমরা আসতে পারছি। আমার সমস্যা হইলো এটাকে পার্সেন্টেজ করব কিভাবে। এটা তোমার ম্যাথের বইয়ে আমরা পড়ছিলাম, বা একটু মনে করে দেখো, তোমাকে আমরা বিগত অনেক ক্লাসে বলে আসছিলাম ঢাকা ভার্সিটি পরীক্ষায় 2-3টা মান মনে রাখতে হয়। রুট ওভার 2 1.414, রুট ওভার 3 1.73, তাই না? তো দেখো তো এটা রুট ওভার 3 না 1.73। তো ওকে যদি 2 দিয়ে ভাগ করি, 17কে ভাগ করলে কি এটা তোমার চলে আসবে 2 দিয়ে ভাগ করে 0.867 এটা চলে আসবে। তাহলে আমি এটা এখন পার্সেন্ট করে ফেলবো। তাহলে পার্সেন্ট করলে কত হয়? 86
86.7%। এখন তুমি দেখো তোমার কোন উত্তরটা সবচেয়ে কাছাকাছি এখানে আছে। তো 86.7 বা 87% মোটামুটি এটাকে আমরা নিতে পারি। সো কখন পারবো? যখন আমরা এই মানটা মুখস্থ রাখবো, ঠিক আছে? কারণ পরীক্ষায় এটা বারবার লাগে, সো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ওকে, সামনে আগে তাহলে। একটি মহাকাশযান 0.6 এত বেগে 100 মিটার ব্যাসের স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে গেল। তাহলে স্টেডিয়ামটা কিরকম? এই যে এটা হচ্ছে আমাদের একটা স্টেডিয়াম, যেটা ব্যাস আমাদেরকে বলা আছে 100 মিটার। এই যে এটার তোমার ব্যাস এই যে আঁকলাম, এই মান আমাকে দেওয়া আছে 100 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের স্থির এল নট সমান সমান 100। এখন যদি একটা রকেট এটার উপর দিয়ে উড়ে চলে যায় ব্যাস বরাবর কত বেগ নিয়ে, তার বেগ তোমাকে দেওয়া আছে আলোর বেগের 60%। তাহলে এই স্টেডিয়াম ব্যাস তার কাছে কত মনে হবে? নিঃসন্দেহে এই 100 মিটার তার কাছে আর সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমরা ওটাই জানতে চাই। তাহলে নতুন তার কাছে যে ব্যাসটা মনে হবে এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এল নট বলতে ব্যাসটা হচ্ছে 100 আর রুট ওভার 1 মাইনাস, বি কেয়ারফুল, ভি সমান সমান 0.6 অফ সি। তাহলে অনুপাতটাকে স্কোয়ার করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? এই রাখলাম আমরা 100, এই রাখলাম আমরা রুট 1 মাইনাস 0.6 মানে কি, 6 কে স্কোয়ার করো, 6 6 36, তাহলে 0.36। দুই ঘরে কেন দশমিক আসলো? কারণ স্কোয়ার করছো 36 আর তোমার নিচে হচ্ছে 10 থেকে 100, তো 0.36 যদি বাদ দিয়ে আমাদের কত আসে? 100 থেকে থাকতেছে 0.64, তাই না? এখন যদি 64কে রুট করে 8 হওয়ার কথা, কিন্তু দুই ঘর আগে দশমিক, এক ঘর পরে, তাহলে 0.8। তাহলে 8 8 এ 64, বাট 8 বলতে 0.8, এখন গুণ করলে কত হয়ে গেল? 80 মিটার হয়ে গেল। তার মানে আমাকে এই মাঠের নতুন ব্যাসটা দেখলে মনে হবে এটা 80 মিটার হয়ে গেল। কি জিনিস খেয়াল রাখো তো, এই দিক বরাবর তার যা ছিল সেটা চেঞ্জ হবে, কিন্তু অপোজিট ডিরেকশনেও তো তোমার এভাবে লম্বালম্বি ভাবেও তো একটা ব্যাস আছে, এই ব্যাসে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তার কাছে এই মাঠটা এখন মনে হবে কি, যে দুই সাইড থেকে এরকম একটু চাপা খেয়ে গেছে, মানে তার কাছে এটাকে একটা এলিপস মনে হবে, বা যাকে বলি আমরা উপবৃত্ত, বুঝছো? সো এই পাশের এই যে আমাদের ব্যাস, এটা কিন্তু 100 মিটারই থাকবে, কিন্তু যেই বরাবর তুমি গতিশীল হইলা সেই বরাবর তোমার ব্যাসটা হয়ে যাবে চেঞ্জ হয়ে 80 মিটার। সো এটা ছিল, এটা মনে হবে কেন, ওটা কিন্তু আমরা করে দেখাইছি, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখন আমরা সামনে আগাই। আচ্ছা, এম ভরের একটা মিটার স্কেল ভি সমদ্রুতিতে এর দৈর্ঘ্য বরাবর চলমান। কোন দিক বরাবর? এর দৈর্ঘ্য বরাবর চলমান। স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য 60 মিটার। বি কেয়ারফুল, নরমাল দৈর্ঘ্য না, আপেক্ষিক দৈর্ঘ্য বলছে। তার মানে এটা অ্যাকচুয়ালি ওই যে গতিশীল অবস্থার যে দৈর্ঘ্য সেটাকে বোঝাচ্ছে। আর নরমালি কি ছিল? ও নরমালি ছিল একটা মিটার স্কেল, মানে এল নট ছিল। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখন ভি সমদ্রুতি বের করে ফেলতে পারি। ফার্দার অঙ্ক করার আগে আগে এই ক্লুটাকে আমরা ইউজ করে নেই, যে গতিশীল অবস্থার দৈর্ঘ্য সমান স্থির অবস্থার দৈর্ঘ্য 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে তুমি এখন হয়েছে কত? 60 সেন্টিমিটার, আর আগে ছিল কত? 1 মিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তো আমরা সেন্টিমিটার রাখলাম, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো অনুপাত করলে বুঝতেই পারতেছি যে এখান থেকে আমার থাকতেছে 0.6 সমান সমান রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। চিন্তা করে দেখো, কিছুক্ষণ আগে আমরা হুবাহু এই কাজটাই করতেছিলাম এই আগের অঙ্কটায়। দেখো যে 1 মাইনাস 0.6 স্কোয়ার পাইছেও না? তো তুমি যদি 0.6 বসায় 80 মানে 0.8 কে পাও, আমি উল্টাই বলতে পারি 0.6 কে এখন বসায় উল্টা পাশে দিব আর 0.8 চলে আসবে। যারা বুঝি নাই আমি এটা মিন করছি, 0.6 স্কোয়ার সমান 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ভি বাই সি মানটা কোত্থেকে আসবে? 1 থেকে বাদ দিব 0.6 স্কোয়ার এবং রুট দিব। এবার দেখো এই চেহারাটা হুবাহু ঠিক আগের অঙ্কের সাথে ওই পাশে রুটের ভিতরে মিলে গেছে, যে 1 মাইনাস 0.6 স্কোয়ার। তাহলে এই পার্টটা যা সিম্পলি 0.8। তার মানে আমরা এটা বুঝে গেছি এখানে বস্তুটার বেগ আলোর বেগের 80% বা 0.8। এই প্রথম লাইন থেকে আমরা এইটা পেয়ে গেছি, মানে ভি আমরা বের করে ফেলতে পারছি। ঠিক আছে, এখন দেখি প্রশ্ন কি বলছে। এবার জিজ্ঞেস করতেছে
তোমার যদি আপেক্ষিক ভরবেগের মানটা হয় 8 জুল পার সি, মানে এটা নর্মাল ভরবেগ না, এটা আপেক্ষিক ভরবেগ, ঠিক আছে, মাথায় রাখলাম। 8 জুল পার সি, সি মানে কি আবার? সি মানে হচ্ছে আলোর বেগই, গুণটা করেনি স্যার আর কি, সেখানে সি লিখে রেখে দিছে। তাহলে এই মিটার স্কেলে আপেক্ষিক শক্তি কত সেটা বের করতে হবে। তাহলে আমরা শক্তির ফর্মুলা কি জানি? ই সমান সমান এম সি স্কোয়ার, এটা আমরা জানি। আবার এম এর সাথে ভরবেগের কানেকশন আছে, পি সমান সমান এম ভি। তাহলে এম সমান সমান তোমার কি হবে? ভরবেগকে বেগ দ্বারা ভাগ দিব, তাই না? এটা হয়ে গেল আমাদের এটা। তুমি পি এর মানটা বসাই দাও। পি এর মান তোমার কত আছে এখানে? পি এর মানটা হচ্ছে 8 জুল বাই সি। তোমার এখানেও সি থাকলো, তোমার এখানেও সি থাকলো, হয়ে গেল। আচ্ছা সরি, আমি বলে সি লিখছি, মানে আলোর বেগ মাথা রাখতে সি লিখে ফেলছি। তুমি তো এখানে পি বাই ভি লিখবা, সরি, পি সমান এম ভি, এম সমান পি বাই ভি। তাহলে তোমার ভি এর মানটা কত আসবে? এখানে তোমার ভি এর মানটা আসছে 0.8 অফ সি। এটা আমি ওই পাশ থেকে নিয়ে আসলাম, তাহলে 0.8 অফ সি। আর আমাদের ভরবেগের মানটা কত? ভরবেগের মানটা হচ্ছে 8 জুল পার সি। তো ওর একটা সি আবার নিচে গুণ হয়ে গেল তোমার হচ্ছে সি স্কোয়ার। কাটাকাটি করে দেই, তাহলে 8/0.8 সিম্পলি 10 গুণ, তাহলে 10 জুল। তাহলে এই বান্দার শক্তি কত পেয়ে গেলাম? পেয়ে গেলাম 10 জুল, ঠিক আছে। ওখান থেকে ধরে ধরে মানগুলোকে বসাই দিলাম। এটা ছিল আমাদের ভরবেগ পি এর মান। আর আমরা ভি এর মানটা যে আগেই বের করে আসছিলাম, ডান, কাটাকাটি করছি, হয়ে গেল। এটাকে আরো অনেকভাবে প্রুফ করা যায়, যেমন তোমার আর সূত্র ছিল, আমি জানি তো মনে আছে কিনা, যে ই স্কোয়ার সমান সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট এ স্কোয়ার সি পাওয়ার 4। আমরা চাইলে কিন্তু এইভাবে করেও এগুলাকে সলভ করতে পারি, মানে আসলে সবই সত্য, তোমার যেটা যেভাবে করতে মন চায় তুমি সেটাই করবা। এখন ডিপেন্ড করে পরীক্ষাটা মাথা কতটা ঠান্ডা থাকবে, ঠিক আছে। সামনে আগানো যাক। এবার ভরের আপেক্ষিকতা, নতুন টাইপ বা নতুন টপিক। এখান থেকে এখন পর্যন্ত ডিরেক্টলি কোনো রিটেন পরীক্ষার প্রশ্ন আসে নাই, বাট এমসিকিউ তে বেশ ভালো পরিমাণের প্রশ্ন আছে, ঠিক আছে। ডিরেক্ট সামনে চলে যাই। প্রথমেই সূত্র, এম সমান সমান এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। একটু আগে খেয়াল করে দেখো, বলে আসছিলাম লরেঞ্জের যে তোমার গামা, এটা ছিল 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার রুট, লরেঞ্জ বলছিলাম যে লরেঞ্জের ফ্যাক্টর হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার রুট, বাট ইনভার্স আকারে। তো যদি আমরা বলি যে গতিশীল ভরের সাথে স্থির ভরের সম্পর্কটা কি, সেটা হচ্ছে তুমি যদি স্থির বা নিশ্চল ভরকে গামা দ্বারা গুণ করো, তখন তুমি পেয়ে যাবা গতিশীল ভরের মান। এখানে গামা গুণ হওয়ার কারণেই আসলে নিচে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট এটা চলে আসছে। ঠিক আগের বারের মতোই, যে এম নটটা কোথায় হবে আর এম কোথায় হবে, তোমাকে রিমাইন্ডার দিয়ে আসছিলাম যে ইভেন্ট বা ঘটনা যেখানে ঘটে আমরা কমনলি সেটাকে রকেট বা স্পেসশিপ দিয়ে প্রকাশ করি, তো সেই জায়গাতে এল নট, এম নট এবং টি নট হবে। আর এটাকে যে অবজার্ভ করবে কমনলি সেটা আমাদের পৃথিবীতে অবজার্ভ করে, তাই সেখানে এল এম আর টি হয়, ঠিক আছে। বাট তুমি কখনো এভাবে চিন্তা করবে না যে তোমাদের পরীক্ষা আমি ইজি করে বসি, বাট মেইন ঘটনা হচ্ছে যে ঘটনা যেখানে ঘটে ইভেন্ট কোথায় হবে আর এটার অবজার্ভ কে করবে সেটা দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, ঠিক আছে। অঙ্ক করে তাহলে আমার সামনে আগাই, কারণ পরীক্ষা এখান থেকে খুব কমপ্লিকেট কিছু দেয় না, আর দিলেই ম্যাথমেটিক্যাল পার্টগুলি আমাদের থাকে, তাই না? আচ্ছা, একটি কণা ভি বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ হয়। এই ক্লুটাকে কাজে লাগাই। এটা এমন ভাবে চলবে যেন তার গতিশীল অবস্থার ভর স্থির অবস্থার ভরে কত হয়? দ্বিগুণ হয়ে যায়, এম সমান সমান 2m হয়। এই লেখাগুলা যদি ভুল করো তাহলে কিন্তু অঙ্কে বিপদ হয়ে যাবে। সবসময় লেখাটা ঠান্ডাতে লিখে নিবা, তারপরে তুমি অঙ্কে আগাবা। আচ্ছা, আমাকে বেগ বের করতে বলতেছে, আমরা সূত্র জানি, এম সমান সমান এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই তো পড়ছি না আমরা। এখন উভয় পক্ষ থেকে আমরা এম নটটাকে বাদ দিয়ে দেই, এম নটটাকে বাদ দিয়ে দেই, রুটটাকে ডান পাশে নিয়ে যাই, দুইটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে হয়ে গেল হাফ সমান সমান রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি ভালো করে আমি কি করবো? আমি স্কোয়ার করবো, তাহলে 1/4 ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একবার চিন্তা করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলোই অঙ্ক করলাম প্রতিবার কিন্তু ঘুরে ঘুরে একটা প্যাটার্নেরই ম্যাথ হয়ে যাচ্ছে। সেই ঘুরে ফিরে আবারও 1/4 থেকে আমি 3/4 আসলাম, এবং ফাইনালি আমি বলতে পারবো রুট করার পরে তাহলে ভি বাই সি তোমার হবে রুট ওভার 3/2। তাহলে তুমি দেখো
একটা অঙ্ক করো, এখন সেম টাইপের তুমি আরো বাকি সবগুলো অঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছ। খেয়াল করে দেখছো, সব অঙ্ক কিন্তু ঘুরে ফিরে যোগ বিয়োগের প্যাটার্নটা এক্স্যাক্টলি সেম জায়গাতেই আসতেছে। সো যেই দুই একটা মান আছে আমাদের একটু মুখস্থ রাখলেই তো হয়, যে আমরা এরকম দুই বা কিছু দেখলেই গেস করতে পারি আমাকে কি করতে হবে। সো ভি এর মানটা আসলো √3/2 অফ সি। বাট দাগাইতে গিয়ে অনেকে তাড়াহুড়ে ভুল করে বসে, প্লিজ বি কেয়ারফুল, এটা করবা না। এবং এটাও মনে রাখবা যে √3/2 এটাকে ভাঙলে আসে 0.867। ঠিক আছে, এখন 0.867 কে অনেক সময় পরীক্ষায় ডিরেক্টলি 0.87 এভাবেও লিখে দেয়, 0.87, কোনো সমস্যা নাই। মানে মেইন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি তুমি এটাকে মনে রাখো 87% অফ সি, এইভাবে। বুঝতে পারছি যে পরীক্ষায় এভাবেও থাকতে পারে, পরীক্ষায় পার্সেন্ট দিয়েও থাকতে পারে, আমরা অঙ্ক কিভাবে করতে হয় সেটা বুঝি। ওকে, এবং দেখো এটা কবেকার, জিএসটি 21-22, মানে একদম রিসেন্ট টাইমের কিন্তু ম্যাথ এগুলো। সো না পাতার কোনো কারণ দেখতেছি না, সামনে আগাই। আইনস্টাইন এর আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে এর ভরের কি হবে? আচ্ছা, আমি যদি জানি ভর বৃদ্ধি পায়, তারপর তোমাকে দেখাই দিচ্ছি কেন হয়। এম সমান সমান এম নট 1 - v²/c² রুট, এই তো। আচ্ছা, এখন দেখো যদি আমাদের বেগের মানটা বৃদ্ধি পায় তখন কি হবে? v/c অনুপাতটা হ্রাস পাবে, এই যে এখান থেকে। তো v/c অনুপাত যদি হ্রাস পায় তাহলে 1 - v/c এই মানটার কি হবে? একটা কাজ করতে পারি, চাইলে আমরা এটাকে স্কোয়ার দিয়ে দিতে পারি। v/c হ্রাস পাওয়া মানে v²c² রাশি পাবে। সো 1 থেকে বাদ দিলে তোমার এই মানটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে। তো 1 থেকে বাদ দিয়ে বৃদ্ধি পায়, তাহলে রুট করলে কি বৃদ্ধি পাইলেও এই মানটা আবার কমে যাচ্ছে না? কারণ রুট করলে কিন্তু মানটা পরবর্তী আবার কমে যাবে। যেমন বিয়োগ কথা 16 পাইছিলাম, বাট রুট করার পরে মানটা কিন্তু কমে গেছে। তাহলে হরের মান, কোন ভগ্নাংশে হরের মান যত হ্রাস পাবে, লব যদি কনস্ট্যান্ট থাকে, এর ফলাফল কি আলটিমেটলি বৃদ্ধি পাবে না? তার মানে এম এর মানটা হচ্ছে বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। আশা করি কারণটা বুঝতে পারছো, যে তুমি ভাইবো না ভি বাড়লে তো v/c কমে, তাহলে ভাই তো এখানে রুটের ভিতরে বাড়তেছে না, রুটের ভিতরে মানটা বাড়লেও রুট করার পরে তো কমে যাচ্ছে, এন্ড দ্যাটস হোয়াই এম এর মানটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, একটি বস্তুর, সরি বেশি আগে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে। একটি বস্তুর নিশ্চল ভর এবং চলমান ভরের মধ্যে সম্পর্ক কোনটি? ডাইরেক্ট মুখস্থ, যে তোমার এখানে এম সমান সমান এম নট √1 - v²/c², বি, এ তোমার হচ্ছে ভালো সূত্র। আচ্ছা, সামনে আগে। একটা ইলেকট্রন 0.99c এত দ্রুতিতে যদি গতিশীল হয় তাহলে তার চলমান ভর কত হবে? এই যে এই ম্যাথ গুলো দিলে করা কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ 0.99c এটা মুখে মুখে হিসাব করা কিন্তু আসলে এতটাও সোজা না। ঠিক আছে, তুই গেস কর, ট্রাই করতে পারো কি হইতে পারে। তাহলে আমরা কাজ করি, আমরা আগে 1 - v²/c² √ওভার এই পার্টটাকে বের করার চেষ্টা করতে পারি। তাহলে 1 - 0.99 হোল স্কোয়ার রুট। একবার চিন্তা করে দেখো কিভাবে আমি এটা মুখে মুখে করব। করা যায় ভালো কথা, কিন্তু এবার তো তুমি সবকিছু করতে পারবা না, মানে তুমি যাই করতে পারবে তুমি সবই স্কোয়ার যোগ বিয়োগ করে ফেলবা, তা তো মহাবিপদ, তাই না? আচ্ছা, এই 0.99 জিনিসটাকে তুমি যদি সলভ করতে চাও, আসলে এটা শর্টকাট হইলেও সময় খায়। কিভাবে? চিন্তা করো 0.99 অ্যাকচুয়ালি কিভাবে হইতে পারে। যদি আমরা 100 আর 99 চিন্তা করি, তাহলে 100 থেকে 1 কে বাদ দিলে হবে তোমার 99। বাট তোমার এখানে কত দরকার? তোমার দরকার 0.99, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল 100, আর তোমার এটা হয়ে গেল 1/100 সমান সমান 0.99। ঠিক আছে, মানে আমরা 100 ভাগ করলাম। এবার তুমি চাচ্ছ এই 0.99 কে স্কোয়ার করে দিবা, তাই না? তোমার টার্গেট হচ্ছে এইটা। এবং তাই যদি করতে চাই তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে, তাহলে এটাকেও স্কোয়ার করতে হবে, এটাকেও স্কোয়ার করতে হবে। ঠিক আছে, বুঝলাম। এবার দেখো তো ব্যাপারটা কি, a - b হোল স্কোয়ার, ফিল পাচ্ছ একটা? পাওয়ার তো কথা। তাহলে তোমার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার 1/100 স্কোয়ার। এখন যার একটু মাথায় বুদ্ধি আছে সে নিজেই বুঝবে যে ভাই যদি আমি এটাকে ভাঙ্গার চেষ্টা করি তাহলে তৃতীয় যে পদটা আছে এটা তো বিশাল ছোট, ওটাকে না ধরলেই তো চলে। তার মানে আমরা যদি শুধু প্রথম দুইটা পদ দিয়ে চিন্তা করি তাইলে কোনো দোষ নাই আসলে। তাহলে 1 থেকে কাকে বাদ দিতে হবে? 0.02। তাহলে 1 থেকে 0.02 বাদ দিয়ে দাও,
তাহলে কত হচ্ছে 0.98, তাহলে 0.98 আর 0.99 স্কোয়ার রাফলি একই কথা। বুঝতে পারছো কিভাবে করলাম? তাহলে একবার কাজ করি, আমি নিজে একবার চেক দিয়ে নিই এটা কি করলাম। তাহলে 0.99 স্কোয়ার, এটা করলে এক্স্যাক্টলি 0.9801 থেকে কাছাকাছি গেছে না? কিভাবে করতে হবে দেখাইছি, বাট এটা কোনো ফাস্টেস্ট ওয়ে না, এইভাবে অ্যাকচুয়ালি ফাস্ট হওয়া যায় না, বাট বের করা যায়। ওকে, তাহলে আমরা 0.9 স্কোয়ারকে বের করে ফেলছি। এখন কি করব? তাহলে আমরা 1 থেকে বাদ দিব 0.98, আমাদের রাফলি হইলেই হয়েছে, এক্স্যাক্টলি হওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা তাহলে 1 থেকে 0.98 কে বাদ দিবা, লিটারালি আবার ওই জায়গায় চলে আসছি আমরা, মানে তোমার হচ্ছে 0.02 হোল রুট। এখনই ভালো করে খেয়াল করি, এটা কি 2/100, রুট করলে থাকলো 2, বাট নিচের 100 কে রুট করলে হয়ে গেল 10। মনে করে দেখো রুট 2 মানে 1.414, এটা আমি কিছুক্ষণ আগেই বলে আসছিলাম। তাই যদি আমরা এখন একে ভাগ করি 10 দিয়ে, তাই কি হলো 0.1414, এটা আসলো। দেখো আমি তো হাতে করে পাইলাম এই মানটা এত। একটা কাজ করি, আমি প্রতিবার যেমন অঙ্ক করলে সবসময় একবার চেক দেই, তো আমি তোমাকে আরেকবার চেক দিয়ে বলি যে বাস্তবে অঙ্কটা হাতে করে না করে ক্যালকুলেট করলে কি আসতো, একদম এই জায়গায় তোমাকে করে দেখে আমি। তাই √1 মাইনাস 0.99 স্কোয়ার, এটা করলে মানটা 0.14106। সো কি ভাই আমার মানটা খুব কাছাকাছি আসছে না? তার মানে আমরা অ্যাকচুয়ালি চাইলে হাতে করতে পারি, টাইম খাই বাট অসম্ভব না। ঠিক আছে, আমি চেক করে বললাম। ফাইন, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন কই যাব? ফাইনালি এখন আমরা এম এর কাছে যাব। তাহলে এম সমান সমান এম নট √, হিজিবিজি ওই হিজিবিজি মাত্র বের করছো 0.141, বা তুমি হিসেবে শুধু 0.14 রেখে দাও, কোনো সমস্যা নাই। এম নটের মানটা কত? এখানে এম নট তোমাকে বলতেছে কে, এটা এখানে ইলেকট্রন। তো ইলেকট্রন ভর তোমার মুখস্থ 9.1 10⁻31 ডিভাইডেড বাই 0.141। আচ্ছা, এই যে আবার যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে বেশ প্যারা খেয়ে যাচ্ছি, কিন্তু ব্যাপারটাকে চাইলে আবারও ইজি করা সম্ভব। কিভাবে? ফার্স্ট অফ অল এটাকে আমি 91 বানাবো 10⁻, তাহলে তুমি এখানে কি করলা, একটা 10 দিয়ে গুণ করলা, তাহলে এখানে তোমার 8 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু ওই কাজটা না করার দরকার নাই। কেন? নিচে দশমিকটাকে এক ঘর সরাই দাও, তাহলে 1.41, তাহলে উপরে তোমার থাকলো এই পয়েন্টটা এক ঘর গেল ডান দিকে, নিচে তোমার এক ঘর ডান চলে গেছে 91, আর নিচে তোমার হচ্ছে 1.4 10⁻31। একবার চিন্তা করো তো, এখানে সবগুলো 10⁻30 দেওয়া আছে, তাহলে আমরাও এটাকে আগে 10⁻30 বানায়া নেই। তাহলে 31 থেকে 30 তুমি কিভাবে করতে পারবা? তখনই করতে পারবা যদি তুমি এখানে একটা 10 দিয়ে গুণ দাও, এখানে 10 দিয়ে ভাগ দিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে সমান সমান 9.1, এখানে 10 দিয়ে ভাগ করলাম, আর এখানে আমি এটা 10 দিয়ে গুণ করলাম, ডিভাইড বাই 1.414। ঠিক আছে, সো এই তো 10⁻30, এইবার সবগুলোই মিলছে। এখন খালি অনুপাত করব, উপরে 9 আর নিচে তোমার হচ্ছে 1.5। তাহলে উপরের 9.1 কে 9 ধরলে সমস্যা নাই, আর নিচের 1.41 কে 1.5 চিন্তা করলেও সমস্যা নাই। তুমি চিন্তা কত যে আমি 1.5 চিন্তা করি, 6 15 90, তাই না? তাহলে আমাদের উত্তরটা ভাগ করলে রাফলি 6 এর আশেপাশে আসতেছে, 6 15 90। ঠিক আছে, তাহলে এখন এই 6 কোথায়? এইখানে। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 6.45 10⁻30। বুঝতে পারছো? মানে মেইন কথা হলো এই অঙ্কগুলা মুখে মুখে করা যায়, বাট করতে গেলে অনেক কষ্ট হয়। সো ওয়ে বোঝা গেল কিভাবে করলাম, ডাটা দেখে 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 করলাম। একটা অঙ্কে যদি এত সময় খায়, ব্যাপারটা গ্রহণযোগ্য না। সো এত সময় খাবো না আমরা এসব অঙ্ক দেখলে। আচ্ছা পরে আসতেছি, প্রথমে পরীক্ষায় আসবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওকে, ঠিক আছে, সামনে যেতে আমরা। যদি একটা বস্তু আলোর বেগে ধাবিত হয় তাহলে এর ভর কত হবে? এ তো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেল, যে যদি ভি আর সি সমান হয়ে যায় তাহলে ভি বাই সি ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান কত? 0 হয়ে গেল। 0 কে রুট করলেও কত হয়? 0 কে রুট করলে 0ই হয়। তুমি যদি একটা এম নট কে 0 দিয়ে ভাগ করা অ্যাটেম্প্ট নাও, তুমি অসীমে চলে যাবে না? তার মানে তোমার এখানে কি হয়ে যাবে, তখন তার ভরটা অসীমের দিকে ধাবিত হবে। আশা করি বুঝতে পারছি আমরা। একটা গতিশীল ইলেকট্রন, তার ভর যদি me হয়, তাহলে নিচের কোনটা সঠিক? বি কেয়ারফুল, এটা কোন ভর? এটা কিন্তু গতিশীল ভর। ঠিক আছে, তাহলে গতিশীল ভর অবশ্যই স্থির ভর থেকে বেশি হবে, তার কারণ 9.1 পাওয়ার -31
হচ্ছে স্থির ভর, গতিশীল ভর অবশ্যই স্থির ভর থেকে বেশি হবে। ওকে, সামনে আগাই। একটা রকেটের ভর স্থির অবস্থায় 1000 কেজি, তাহলে এম নট সমান সমান 1000 এত কেজি। এখন তুমি বলতেছো যদি এইটা 0.8 অফ সি এই বেগ নিয়ে গতিশীল হয় তাহলে এর ভরটা কত মনে হবে? তুমি ডিরেক্টলি ফর্মুলা জানো, বসায় দাও। তাহলে এম সমান সমান এম নট মানে 1000 নিচে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে 0.8 0.8 এটাকে স্কোয়ার করে দিব, তাহলে করলে কত আসতেছে? তাহলে উপরে তোমার হচ্ছে 1000 আর তোমার নিচে হচ্ছে 0.6। এটা আমরা কয়েকবার যোগ বিয়োগ করছি, তাহলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। কাটাকাটি করি, তাহলে উপরে তোমার হচ্ছে একটা 1000 আর শূন্য আসবে, আর নিচে হচ্ছে এটা 6, এটা আসলো। যে কাটাকাটি করি আমরা কি করতে পারি, অর্ধেক করলে এটাকে আমরা লিখতে পারি 3 দিয়ে, আর উপর তোমার 10,000 অর্ধেক করে হয়ে গেল 5000, তাহলে 5000/3 এত কেজি। আমরা এই জায়গাতেই থামতে পারি। তোমার যদি আরো করতে মন চাই, ওকে ফাইন, তুমি করতে পারো। তাহলে করলে কত আসে? 348, তাই না? তাহলে 1666.67 যদি চাও করতে পারো, বাট আমি বল ভাই কি ঠেকা পড়ছে, জাহাজ থাকুক, আগে কিছু করার দরকার নেই, ঠিক আছে, রেখে দাও, গ্যাঞ্জাম করার দরকার নেই। সামনে আগে চলো। এবার যাবো আমরা কাল দীর্ঘায়ন, এবং এখানে দেখো সেম কথা, কিচ্ছু নাই, কিন্তু কোশ্চেন মোটামুটি এমসিকিউ ভালোই এখান থেকে আসে। ঠিক আছে, সামনে গিয়ে আমরা ঠিক একইভাবেই একটা যখন আমরা এম কে লিখছিলাম, এই টিটাও কিভাবে আসছে, এই টি নট কে গামা দিয়ে গুণ করে আসছে। আর গামা বলতে কি বুঝি? লরেঞ্জের ফ্যাক্টর বা লরেঞ্জের ধ্রুবক 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট, এভাবে কিন্তু আসছে। তার মানে রকেটের ভিতরে হবে টি নট, আর পৃথিবীর সাপেক্ষে তোমার হবে টি। কথা বুঝতে পারছি? এখানে তোমার একটা গন্ডগোল লাগে বয়স নির্ণয় করতে গেলে। মনে রাখবা, যেই ব্যক্তি যেই বস্তু যেখানে আছে তার বয়স তার সাপেক্ষেই হবে, ঠিক আছে? কখনো এমন না যে ধরো আমি পৃথিবীতে আছি, তাহলে আমার বয়স এখন রকেটের ভিতরে বাড়তেছে, না, আমি তো রকেটে নাই, আমি পৃথিবীতে আছি। কিন্তু যদি এমনটা হইতো যে আমি পৃথিবীতে প্রথমে ছিলাম 10 বছর, তারপর রকেটের ভিতরে আমি নিজে কাউন্ট করছি, রকেটের ভিতরে ছিলাম 20 বছর, আমার টোটাল বয়স হলো 30 বছর। মানে যে যেখানে থাকবে, সে যত টাইম স্পেন্ড করবে সেই হিসেবে তার বয়স আসবে। অন্য কেউ কি বললো তাতে যায় আসে না। ওকে, সামনে আগে তাহলে অঙ্ক করে ক্লিয়ার করি জিনিসটা। একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত 4 দিনের সমান হবে? তাহলে মহাশূন্যে মানে রকেটের ভিতরে যা কাটবে এটাকে বলবো আমরা টি নট, আর পৃথিবী থেকে যে অবজার্ভ করবে সেটা হয় তোমার টি। ঠিক আছে, আমাকে এটি বের করতে বলতেছে, তাহলে ভিটা কত হবে? আমরা অঙ্ক না করেই বলতে পারি যে এই অঙ্কের মানটা √3/2 আসবে, কারণ অঙ্কগুলো করছি আগে। বাট তারপর দেখাই কেন আসলো, তার কারণ টি সমান সমান টি নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো যে মানটা বসাই, টি এর মান 4 আর তোমার টি এর মানটা হচ্ছে 2, সো এই 4 আর 2 কাটাকাটি করে একটা 2 পড়ে থাকে, সো 2 = 1 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? ওই ঘুরে ফিরে লাউ কদু আবারও একই জায়গায়, যে তার মানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান হাফ হয়ে গেল 1/4। বাকিটা আমরা কয়েকবার করছি তাই আমি লিখলাম না, ডিরেক্টলি আনসার √3/2। মনে থাকবে তো? মানে আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে একই রকমের ডাটাই স্যাররা দেন, কারণ ক্যালকুলেটর নাই এজন্য দেন। আর ক্যালকুলেটর তোমাকে যদি না দিয়ে উল্টাপাল্টা অঙ্ক দেন, কি করতে হয় আমি এটা করে দেখাইছিলাম কিভাবে করতে হয়। 25 বছর বয়সের একজন মহাশূন্যচারী মহাকাশযানে এত বেগে ভ্রমণ করে পৃথিবীর হিসেবে 30 বছর পর ফেরত এলেন, তার বর্তমান বয়স কত? এখানেই সমস্যা, যে পৃথিবীর হিসেবে 30 বছর পরে উনি ফেরত আসছেন, মানে পৃথিবীর লোকজনের কাছে মনে হচ্ছে 30 বছর চলে গেছে, কিন্তু উনি তো পৃথিবীতে ছিলেন না, উনি তো রকেটে ছিলেন। এই ব্যাপারটাকে কি বুঝতে পারি আমরা? এটাকে বুঝতে পারি এইভাবে, উনি যখন জার্নি স্টার্ট করলেন তখন স্টার্টিং এ ওনার এজ ছিল 25। তো লিখি যে ওনার এই ঘটনা যখন ঘটবে ওই মোমেন্টে এজ ছিল 25 বছর। এরপরে ওনার আরো কিছু দিন কাটছে, কোথায় কাটছে? উনি ছিলেন রকেটের ভিতরে, তাহলে রকেটের ভিতরে যে সময় যাবে সেটা হচ্ছে টি নট। তাহলে ওনার এখন যে বয়সটা হওয়ার কথা সেই বয়সটা হবে 25 বছর যোগ রকেটের ভিতরের সময়। এখন কিভাবে পাবো সেটা আমি, প্রশ্নে আমাকে বলতেছে যে যতদিন উনি রকেটে ছিলেন পৃথিবীতে আমরা ভাবছি উনি 30 বছর ধরে
ছিলেন না, এবং ওনার যে রকেটের বেগ এটা আমাকে দেওয়া আছে 1.8 × 10⁸8 মিটার পার সেকেন্ড। তা কাজ করি, আমরা এই দুই ক্লুকে কাজে লাগায়ে বের করতে পারবো রকেটের ভিতরের সময়। তো ফার্স্টেই আমরা এখানে বেগটাকে v/c করে দেই, তাহলে অঙ্ক করতে আমাদের ইজি হবে। c হচ্ছে 3 × পাওয়ার 8, তাহলে পাওয়ার 8 মনে গেল, 3 × 6 = 18, তাহলে 0.6। তাহলে আমরা এই ক্লুটাকে এখন কাজে লাগাইতে পারি এবং ডিরেক্টলি টি নটটাকে বের করতে পারি। তাই টি নট সমান সমান t √1 - v²/c²। তাহলে পৃথিবীতে কত ছিল সময়, মনে হয়েছে 30 বছর, তাহলে দিলাম 1 - 0.6²। তোমরা এটাই দেখছো, এটাকে স্কয়ার করে যোগ বিয়োগ করলে 0.8 আসে, তাহলে 30 × 0.8, 3 × 8 = 24। তার মানে পৃথিবীতে 30 বছর কাটলেও রকেটের ভিতরে অ্যাকচুয়ালি কাটছে মাত্র 24 বছর। তাহলে এই বান্দার বয়স কত হবে? 25 বছর বয়সে উনি চলে গেলেন, আর রকেটের ভিতরে উনি কাটাইলেন 24 বছর, 30 বছর না। 30 বছর আমাদের কাছে মনে হয়েছে, বাট সেটা আমরা নিতে পারবো না। উনি যেখানে ছিলেন সেটাই নিতে হবে। তাহলে ওনার বয়স হয়ে গেল 49 বছর, 49 ইয়ার্স। একটা মজার বিষয় কি, তোমাদের রকেটের তোমাদের ঢাকা ভার্সিটি পরীক্ষায় বা ইউজুয়াল ভার্সিটি পরীক্ষায় যতই যে নভোচারী বয়স অঙ্কগুলো আসে, সামহাউ সবই ঘুরে ফিরে 49 বছরই আসে। মানে দেখা যায় সারা ডাটাগুলো ওই 25 বছর, 30 বছর, 1.8 এগুলোই দেন, ঘুরে ফিরে আমাদের উত্তর প্রতিবার 49-ই এসে আটকায় যায়। বাট যাই হোক, তুমি মুখস্থ করো না, কিভাবে করছি আশা করি বুঝতে পারছো। পৃথিবী যাই মনে হোক, রকেটটাকে বের করবা, কারণ উনি রকেটে ছিলেন, তুমি যোগ করে দিবা, হয়ে গেল, যা আসবে সেটাই। এটি মহাকাশযান 0.8c এত বেগে চলমান অবস্থায় নভোচারী তার ঘড়ির দিকে 1 মিনিট 40 সেকেন্ড তাকিয়ে থাকেন। উনি ওনার ঘড়ির দিকে তাকিয়ে থাকেন, তার মানে কি এটা রকেটের ভিতরে কয়টা ঘড়ি, তাই রকেটের ভিতরে যেই সময়টা যাবে তাকে আমরা টি নট বলবো। 1 মিনিট 40 সেকেন্ড। ভাই এবার তো ভালো লাগে না, ওটাকে সেকেন্ড করে দিই। 1 মিনিটে 60 সেকেন্ড, এটা হচ্ছে 100 সেকেন্ড। তার মানে এই নভোচারী তার নিজের ঘড়ির দিকে 100 সেকেন্ড যাবত তাকিয়ে থাকলেন। একটা ঘটনা ঘটাইছেন, এই ঘটনায় যখন পৃথিবীর কোনো পর্যবেক্ষক দেখবে তার কাছে কেমনটা মনে হবে, তাই কি আমাকে টি বের করতে হবে। তাই টি সমান সমান টি নট √1 - v²/c²। তাহলে এখন দেখো তো, এখানে তোমার ভি আর সিটা কত, 0.8 অফ সি। তাহলে ভি কে সি দিয়ে ভাগ করলে 0.8 পাবো। এবং আমরা অনেকক্ষণ ধরে এই অঙ্কটা করতে করতে বুঝে গেছি যে 0.8 বসাইলে এখন আমার 0.6 চলে আসবে। তার মানে 1000 / 6 চলে আসবে, অথবা 500 / 3 চলে আসবে। এরপরে তোমার ইচ্ছা, ওই যে 3 16 48 বলছিলাম যে, তো তুমি চাইলে এটাকে ভাঙতে পারো অথবা এভাবেই রেখে দিতে পারো। আমি হইলে ভাঙবো না, দেখতে সুন্দর লাগতেছে, ভাঙার কি দরকার, থাকুক না। আজ এই ভাঙতে হইতো তাহলে 166.67, ওই 3 16 48 এটাই করছি, আর কিচ্ছু না। ঠিক আছে ভাই, তাহলে সামনে চলে যাই। এবং দেখো আমাদের আজকের মতো টপিক শেষ। 3টা টপিক ছিল মেইনলি এবং একটা বেসিক ইন্ট্রো ছিল। তাহলে আমি কিন্তু বলছিলাম যে এখান থেকে ওই কিছু স্পেসিফিক ম্যাথ গুলো করে গেলেই তুই মোটামুটি সবকিছু অ্যান্সার করতে পারবা। কিন্তু অ্যাকচুয়ালি যে মডার্ন ফিজিক্স নিয়ে জানতে চাও, তাহলে মোটামুটি মারাত্মক রকমের সময় ইনভেস্ট করতে হবে। এই চ্যাপ্টার অনেক কনফিউজিং যদি জানতে চাও, আর না হলে দরকার নাই, স্যাররাও কোশ্চেন পেঁচায় না, তুমিও প্যাচ খাও না। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে।